তাই না? আমাদের কাছে মনে হয় যে এইটা কি মুখস্থ করে পারবো, এত কিছু মুখস্থ কিভাবে কি করব। সো এই জিনিসগুলো হয় না। সো আজকের লাইভ ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং মেডিকেল অ্যাডমিট আছে সে আজকের উইনার, কিন্তু সে মেনশন করে দাও, কারণ তুমি তোমার ফ্রেন্ডদেরকে হেল্প করছো কিন্তু, যে আজকের মতো একটা এই যে হৃৎপিণ্ডের ক্লাসটা, এই কার্ডিয়াক চক্রের ক্লাসটা তুমি ডিটেইলসে জানতে পারবা। ওকে, ওকে। সো আমাদের সাথে যুক্ত আছো এখানে, ওকে 577। ওকে, সবাই আসসালামু আলাইকুম দিছো। ওকে, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আচ্ছা, সবাই কিন্তু সবার ফ্রেন্ডদেরকে মেনশন করতে হবে। ওকে, ফ্রেন্ডদেরকে মাস্ট মেনশন করতেই হবে, ঠিক আছে? সবাই মেনশন করে দাও। আচ্ছা, আমার কথা কি শুনতে পাচ্ছ সবাই? একটু কমেন্ট করো যে কথা শুনতে পাচ্ছ কিনা। ওকে, আচ্ছা, ব্লার দেখা যাচ্ছে। ওকে, হঠাৎ করে ব্লার হয়ে যাচ্ছে। আচ্ছা, আশা করি ঠিক হয়ে যাবে ক্ষণের মধ্যে। তোমরা মেনশন করতে থাকো। ভিডিও ব্লার এখন এখন ঠিক আছে, একটু একটু ঠিক হবে, একটু শুরুতে একটু এরকম হচ্ছে। ওকে, এখন ঠিক আছে, ফাইন। ওকে, ওকে, এখন সব ঠিক আছে, আমাকে কমেন্ট করছো। সো সবাই বলো, আগে আমি তোমাদেরকে একটু জিনিস জানতে চাই, সেটা হচ্ছে যে তোমাদের তোমাদের ওকে, থ্যাংক ইউ, সবাই বলছো যে এখন ক্লিয়ার, ইটস ওকে। আচ্ছা, তাহলে সবাই এখন আমাকে একটু বলো যে তোমরা তো মেডিকেল অ্যাডমিশনের জন্যই পড়ছো, তাই না? মেডিকেল অ্যাডমিশনের জন্য পড়বা অনেকে, যারা আজকে আসছো এই বায়োলজি ক্লাসটি করতে, তাদের সবারই একটু কম বেশ ইচ্ছা আছে যে তোমরা মেডিকেলে পড়তে চাও, বা তোমাদের একটা ইচ্ছা থাকে যে আমি বায়োলজি রিলেটেড কোনো একটা সাবজেক্টে পড়বো। সবারই কিন্তু এরকম একটা ইচ্ছা থাকে, কারণ মেডিকেল কিন্তু একটা পেশা না, শুধুমাত্র তুমি একটা চাকরি করবা এটা না, এটা একটা সেবা, তাই না? তো তুমি এই সেবার কাজটা তুমি কতটা ভালো করে করতে পারবা, সেটার জন্য সেটার প্রস্তুতিটাতেও তোমাকে সেরকম ভালো হতে হবে, তাই না? এবং তুমি কিন্তু সবচেয়ে ক্রিটিক্যাল মেশিনটা নিয়ে কাজ করছো, সেটা হচ্ছে হিউম্যান বডি, তাই না? মানব শরীর নিয়ে কাজ করছো। সো তোমার তো নলেজটা ওই রকম হতে হবে। তুমি যদি জানো যে হৃৎপিণ্ড শুধু এইটা করে ওটা করে, হৃৎপিণ্ডে রক্তে আসে রক্ত বের হয়, তুমি ডিটেলস কিছু জানো না, তাহলে কি তুমি মানব সেবার কাজটা খুব ভালো করে করতে পারবা? পারবা না। সো আমাদের জন্য এই কারণে কিন্তু সব কিছু ওইভাবে তোমাদেরকে জানতে হবে, ঠিক আছে? প্রত্যেকটা টপিক আমাদেরকে বুঝে বুঝে পড়তে হবে। আচ্ছা, সো আমাকে আগে এখন সবাই একটু জানিয়ে দাও যে তোমরা তোমাদের মধ্যে এখানে 878 আমার কাছে দেখাচ্ছে, ভেরি গুড নাম্বার, বাট আমি চাই এটা 1000 ক্রস করুক। সো আরও মেনশন করো, এবং এবং যেটা ইম্পর্টেন্ট এখানে সেটা হচ্ছে যে তোমরা একটু কমেন্ট করে দাও যে কারা কারা মেডিকেল অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিতে চাচ্ছ। এটা একটু আমাকে মেনশন করে দাও তোমরা সবাই, তাহলেই হবে যে দেখি কার কার ইচ্ছা আছে মেডিকেলের জন্য। সবাই লিখো যাদের ইচ্ছা আছে, আমি জানতে চাই কারা কারা ইচ্ছুক আজকে। ওকে, এখানে আমাদের কাছে বলছে যে আফসানা মিমি ও চাচ্ছে, তারপরে হচ্ছে এস এম তানভীর চাচ্ছে, ওকে, জয়শ্রী রিয়াজ তুমিও চাচ্ছ, ভেরি গুড। ওকে, ওকে, এখানে মোহাম্মদ তারেক সে চাচ্ছে মেডিকেলে। এরপরে হচ্ছে সুমাইয়া সাদিয়া, তারও ইচ্ছা আছে। ওকে, শান্ত, গুড, ভেরি গুড। মুন্নি, তারও ইচ্ছা যে সে মেডিকেলে পড়বে, ভেরি গুড। আচ্ছা,
তুমিও চাও, তাহমিনা চাচ্ছে, নুসরাত, ওকে, তৌফিক ওর ইচ্ছা আছে, ওকে ফাইন, ভেরি গুড। ফারিহা মেহজাবিন পায়েল, ওকে ভেরি গুড। আচ্ছা, তো সবাই চাচ্ছ, ওকে ফাইন, অনেকজন চাচ্ছ তাই না? এখানে প্রায় আমাদের কিন্তু 1000, ইটস এ হিউজ নাম্বার অ্যান্ড আই এম রিয়েলি এক্সাইটেড। হয়তো একটু ব্লার মাঝে মাঝে হলে একটু ম্যানেজ করে নিও, কারণ আমার কথাটা ইম্পর্টেন্ট এবং তোমরা কিছুটা দেখতে পারবে, অনেকটাই এখানে বোঝা যাবে। যদি হঠাৎ হঠাৎ ব্লার হয়ে যায়, পেশেন্স হারানো যাবে না, কারণ আমি আগেই বলেছি মেডিকেল অ্যাডমিশনের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কি? পেশেন্স। ওকে, সো পেশেন্সটা অনেক রাখতে হবে, ধৈর্য ধরে রাখতে হবে, অনেক বিপত্তি আসবে। আমি তোমাদেরকে একটু মেডিকেলের একটা কথা বলি, বুঝছো? আমি যখন মেডিকেল অ্যাডমিশনের জন্য কোচিং করি, তো তখন কিছু ক্লাস এমন হতো যে অনেক জায়গায় যখন কোচিং করছি কিছু ক্লাস অনেক ভালো লাগতো, অনেক ভালো লাগতেছে, আবার কিছু ক্লাস মনে হতো যে এই ক্লাসটা কি আমি কম পারি, না কম বুঝলাম, না কি হলো আমি বুঝলাম না খুব একটা। তো তখন কিন্তু আমার একটা টার্গেট থাকতো যে ঠিক আছে, আমি যদি একটা ক্লাস ভালো হলো, আরেকটা ক্লাস একটু খারাপ হতে পারে, বা আরেকটা ক্লাস হয়তো খুব একটা আমার মন মতো হয়নি, কিন্তু তাই বলে কি আমি আশা ছেড়ে দিব? না, আমার দ্বারা মেডিকেল হবে না, আমি মেডিকেল পড়বো না, এটা কি করলে হবে? এটা করলে হবে না। সো আমাদের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং, ওকে, সেটা হচ্ছে আমাদের ধৈর্য রাখতে হবে। অ্যান্ড সেকেন্ড থিং কি? পরিশ্রমী হতে হবে। ঠিক আছে, অনেক পরিশ্রমী হতে হবে, অনেক পরিশ্রম করতে হবে, যে ভাই আমি হতাশ হওয়া যাবে না, আমি যাই হোক আমি যদি আজকে খারাপ করি আবার ভালো করবো। ওকে, সো আমাদের অনেকজন হয়ে গেছে, তাহলে স্টার্ট করে দেই। আচ্ছা দেখো, আমরা আজকে পড়বো হচ্ছে হৃৎপিণ্ড। এখন হৃৎপিণ্ড কোন পাশে থাকে? সবাই বলবা ভাইয়া হৃৎপিণ্ড তো বাম পাশে, এখান থেকে বাম পাশে থাকে, তাই তো? আচ্ছা, কিন্তু আমি যদি তোমাদেরকে বলি হৃৎপিণ্ড কারো খুবই কম মানুষ যেটা, সেই হৃৎপিণ্ডটা যদি ডান পাশে থাকে, হতে পারে কিনা? এরকমই একটা প্রশ্ন কিন্তু তোমাদের একটা লাইভ সেশনে দেওয়া হয়েছিল, যে হৃৎপিণ্ড যদি ডান পাশে থাকে তাহলে সেটাকে কি বলে? সেটাকে ডেক্সট্রোকার্ডিয়া বলি। তাহলে আমরা আগে নর্মালি হৃৎপিণ্ডের লোকেশনটা কি জানি? এটা হচ্ছে বাম পাশে থাকে। ওকে, বাম পাশে থাকছে। সো ডান পাশে খুবই অল্প কিছু মানুষের থাকে, এবং তাদের ক্ষেত্রে সেটার নাম কি ভাইয়া? সেটার নাম হচ্ছে ডেক্সট্রোকার্ডিয়া। ওকে, এটাকে আমরা কি বলছি? ডেক্সট্রোকার্ডিয়া। আচ্ছা, এখন ভাইয়া হৃৎপিণ্ড তো বাম পাশে বুঝলাম, হৃৎপিণ্ডর কাজটা কি? হৃৎপিণ্ড কি কাজ করে? হৃৎপিণ্ড হচ্ছে আমাদের রক্তগুলোকে ডিঅক্সিজেনেটেড মানে কি? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, ওইটাকে আনবে, এনে ওই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটাকে তারপরে ফুসফুসে পাঠায়। ফুসফুসে পাঠানোর পরে ফুসফুস থেকে সে বিশুদ্ধ করে নিয়ে আসে। হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড তো দূষিত, এটাকে বের করে দেয়, অক্সিজেনটাকে নেয়, নিয়ে সে আবার হৃৎপিণ্ডে আনে, এনে তারপরে কি করে? সেটা সারা দেহে তোমার এই অক্সিজেন যুক্ত রক্তটাকে সাপ্লাই করে দেয়। আচ্ছা, এখন তোমরা তো সবাই জানো ভাইয়া হৃৎপিণ্ড হচ্ছে আমাদের মানুষের হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, তাই না? আচ্ছা, এই যে 4 প্রকোষ্ঠ হৃৎপিণ্ড, এর মধ্যে আমাদের কি কি আছে? অলিন্দ আর নিলয়। কি কি দেখো, এটা হচ্ছে ডান অলিন্দ, আমি এটা কি লিখছি দেখো? রাইট অ্যাট্রিয়াম। অ্যাট্রিয়াম মানে কি বলো? অলিন্দ, রাইট? আর ভেন্ট্রিকল মানে নিলয়। আচ্ছা, তো দেখো আমাদের কিন্তু হার্টের এটা হচ্ছে ডান অলিন্দ, এইদিকে হচ্ছে বাম অলিন্দ বা লেফট অ্যাট্রিয়াম। এইদিকে কি? এটা হচ্ছে আমাদের রাইট ভেন্ট্রিকল, এই যে ডান পাশের এখানে থাকে রাইট ভেন্ট্রিকল নিচের দিকে, আর এদিকে কি? লেফট ভেন্ট্রিকল। 4টা প্রকোষ্ঠ হয়ে গেল না ভাইয়া? আচ্ছা, এখন তাহলে তোমরা আমাকে বলো তো, যে এই যে 4টা প্রকোষ্ঠ, এর মধ্যে দেখি আগে আমি তো বুঝাবোই তোমাদেরকে, তার আগে কি কেউ উত্তর দিতে পারবা যে ভাইয়া কোন প্রকোষ্ঠ থেকে অক্সিজেন যুক্ত রক্ত বের হয়? অক্সিজেন যুক্ত রক্ত কোন প্রকোষ্ঠ থেকে বের হয়? এই অ্যান্সারটা একটু ঝটফট আমাকে দিয়ে দাও তো, আমি একটু দেখি কে কারা এটা পারবে। তারপরে তো আমি তোমাদেরকে অনেক ডিটেলসে বুঝাবো, দেখি তোমাদের রেসপন্স দরকার আমার। কে বলো তো? সবাই বলো। আমি বলছি কোন প্রকোষ্ঠ থেকে অক্সিজেন যুক্ত রক্ত বের হয়? ওকে, এখানে মুনতাহা অ্যান্সার দিচ্ছে ডান নিলয়, আবার কেউ কেউ লেফট ভেন্ট্রিকল। ওকে, লেফট ভেন্ট্রিকল, অনেকেই লেফট ভেন্ট্রিকল বলছো। আচ্ছা, এখানে একজন বলছো লেফট অ্যাট্রিয়াম। আচ্ছা, সেটা হচ্ছে
এটা কিন্তু অনেকেই অনেক উত্তর দিচ্ছ, অ্যাট্রিয়াম এগুলো দিচ্ছ, বাট অনেকে খুবই ভালো যে তোমরা অনেকেই কিন্তু এখানে লেফট ভেন্ট্রিকল দিচ্ছ। আচ্ছা, এটা কিন্তু লেফট ভেন্ট্রিকল, কংগ্রেচুলেশন টু দেম যে তোমরা লেফট ভেন্ট্রিকল, এটা কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এখন আসো আমি তোমাদেরকে আরেকটু ডিটেইলসে যাই। হ্যাঁ ভাইয়া, আমাদের থেকে তো শুনলেন, এবার আপনি কিছু বলবেন না? আচ্ছা, আমিও কিছু বলি। দেখো, এই যে আমাদের ডান অলিন্দ, প্রথমে আমি ডান অলিন্দের কথায় আসি। দেখো, ডান অলিন্দে তিনটা জিনিস ঢুকে, তিনটা জিনিস এখানে প্রবেশ করছে। কি কি ভাইয়া? এবং ওরা কি প্রবেশ করাচ্ছে? সেটা হচ্ছে ওরা কিন্তু ডিঅক্সিজেনেটেড রক্ত প্রবেশ করাচ্ছে। ডিঅক্সিজেনেটেড রক্ত কি ভাইয়া? ডিঅক্সিজেনেটেড রক্ত হচ্ছে যে রক্তের সাথে কার্বন ডাই অক্সাইড যুক্ত থাকে তাকে আমরা ডিঅক্সিজেনেটেড রক্ত বলি। এখন দেখো, এই ডিঅক্সিজেনেটেড রক্ত মানে তোমার মাথায়, ঘাড়ে, এই দিকে যত ডিঅক্সিজেনেটেড রক্ত আছে সবগুলোকে কে নিয়ে আসছে? এই সুপেরিয়র ভেনা কাভা। এই যে দেখো, সুপেরিয়র ভেনা কাভা কি করছে? এই যে উপর থেকে তোমার মাথা, ঘাড়, এদিক থেকে যত ডিঅক্সিজেনেটেড রক্ত আছে সবগুলোকে নিয়ে আসছে। এই যে দেখো, ওকে, সবগুলোকে নিয়ে এখানে প্রবেশ করাচ্ছে। আচ্ছা, এরপরে দেখো ইনফিরিয়র ভেনা কাভা। এখন তুমি বললা ভাইয়া হার্টের উপর থেকে তো সুপিরিয়র ভেনা কাভা দিয়ে প্রবেশ করতেছে, এখন তাহলে ভাইয়া হার্টের এই যে নিচ থেকে আমাদের উদর, আমাদের পা, এগুলো থেকে কে নিয়ে আসছে? এই সব আমাদের নিচের অংশ থেকে ডিঅক্সিজেনেটেড রক্ত নিয়ে আসছে এই ইনফেরিয়র ভেনা কাভা। ওকে, ইনফেরিয়র ভেনা কাভা। ভাইয়া ইনফেরিয়র শব্দটার অর্থ কি? ইনফেরিয়র শব্দের অর্থ হচ্ছে নিচে, সুপিরিয়র শব্দের অর্থ কি? উপরে। ওকে, সো সুপিরিয়র ভেনা কাভা উপর থেকে নিয়ে আসবে, ইনফেরিয়র ভেনা কাভা নিচে থেকে নিয়ে আসবে। এখন ভাইয়া আপনি বললেন নিচে থেকে আসবে, উপর থেকে আসবে, ভাইয়া হৃৎপিণ্ডের নিজের যে পেশিটা আছে ওইটা থেকে আসবে না? আসবে কি না? আচ্ছা, তাহলে সবাই একটু বলো তো যে ওই যে হৃৎপিণ্ডের যে পেশিটা, মানে আমাদের যে হৃৎপেশি থেকে যে আসবে, এটা কার মাধ্যমে আসে? দেখি কে অ্যান্সার করতে পারো, এটা কার মাধ্যমে আসবে? দেখি বলে ফেলো। বলো বলো, সবাই বলো যে হৃৎপেশির যে ডিঅক্সিজেনেটেড রক্ত সেটা কার মাধ্যমে আসবে? ওকে, মনিরুজ্জামান সোহান সে অ্যান্সার দিচ্ছ করোনারি শিরা। ওকে, একজন বলছে করোনারি সাইনাস, করোনারি ধমনী। ওকে, গুড গুড। করোনারি শিরা, করোনারি সাইনাস। আচ্ছা, ওকে, সো অনেকেই অনেক কিছু উত্তর দিচ্ছ। কেউ কেউ করোনারি ধমনী বলছো, কেউ কেউ করোনারি শিরা বলছো, আবার কেউ করোনারি সাইনাস বলছো। আচ্ছা, এখানে আমি একটু ক্লিয়ার করি তোমাদেরকে। তোমরা যারা করোনারি শিরা বলছো, ওকে, করোনারি শিরা যারা বলছো তাদেরকে আমি একটু কারেকশন করে দেই। শোনো, এটা কিন্তু করোনারি সাইনাস হবে। এই যে দেখো, আমি এখানে নামও লিখে রেখেছিলাম, সেটা হচ্ছে করোনারি সাইনাস। এই যে দেখো, এই দিক দিয়ে প্রবেশ করছে করোনারি সাইনাসটা, এই দিক দিয়ে প্রবেশ করছে। এখন করোনারি সাইনাসটা ভাইয়া মানে কি দিয়ে তৈরি হয়, মানে কারা এসে ওর এখানে জমা হয়? তোমরা যারা করোনারি শিরার উত্তর দিচ্ছিলা, তাই না? শোনো, কনসেপ্টটা একটু ক্লিয়ার থাকো। তোমরা অনেকেই বলো করোনারি শিরা এসে এটাতে ঢুকবে না, অ্যান্সারটা কিন্তু করোনারি সাইনাস। এখন ভাইয়া কেন করোনারি সাইনাস, কেন করোনারি শিরা হলো না? দেখো আমি বলি তোমাদের, করোনারি শিরা হচ্ছে যে এগুলো হচ্ছে, মনে করো আমি তোমাদের বলি, একটা গাছের একটা কি থাকে? কাণ্ড থাকে। কাণ্ডর কি থাকে? অনেকগুলো শাখা থাকে না? এখন করোনারি শিরাটা হচ্ছে ওই শাখাগুলো। আর এই শাখাগুলো কার সাথে যুক্ত থাকে? গাছের কাণ্ডটার সাথে যুক্ত থাকে। এখন করোনারি শিরাগুলো হচ্ছে এই শাখার মতো, শাখাগুলো একসাথে হয়ে, মনে করো এই যে এটা হচ্ছে করোনারি শিরা, সো এই যে শাখাগুলো, এরকম শাখাগুলো এখানে এসে এসে এই করোনারি শিরাতে যুক্ত হয়। তার মানে করোনারি শিরাটা কি করে? এই সকল রক্তগুলোকে নিয়ে এসে এই করোনারি সাইনাসে জমা করে। আর করোনারি সাইনাস এটা হচ্ছে এই ডান অলিন্দে প্রবেশ করে, মানে আমাদের রাইট অ্যাট্রিয়াম, এই যে রাইট অ্যাট্রিয়ামে প্রবেশ করছে কে? করোনারি সাইনাস। কার মাধ্যমে গঠিত? করোনারি সাইনাস গঠিত হচ্ছে করোনারি শিরার মাধ্যমে। ওকে, সো তোমরা যারা করোনারি শিরা বলছো তাদের একটু ভুল আছে, বুঝতে পারছো? সো করোনারি শিরাটা হচ্ছে মিলিত হয়ে করোনারি সাইনাস তৈরি করে। ওকে, সো এটা কি সবাই বুঝতে পারছো যে তোমাদের কোথায় ভুল হচ্ছে?
তোমরা যে এই যে কর্নারি শিরা, আবার অনেকে কর্নারি ধমনী বলো, ধমনী তো এখানে প্রশ্নই আসবে না, কিন্তু যারা কর্নারি শিরা বলছিলা তাদের কিন্তু এটা একটু কারেক্ট করতে হবে। আচ্ছা দেখি সবাই বুঝতে পেরেছো কিনা এটা, যে ভাইয়া কর্নারি, আমাকে একটু বলো যে ভাইয়া আমরা কর্নারি শিরা এবং এটা বুঝতে পেরেছি, কর্নারি শিরার আর কর্নারি সাইনাস কি আর বলবা? বলো দেখি কর্নারি। ওকে আচ্ছা ওকে গুড। একজন প্রশ্ন করেছে যে সাইনাস অর্থ কি। আচ্ছা সাইনাস অর্থ কি, এটা ভেরি গুড কোয়েশ্চেন। এটা কে করেছো? এটা হচ্ছে মুসাব্বির, ভেরি গুড। দেখো এটা আমি অনেকেই এটা জানতে চায় না, বাট তুমি জানতে চাইছো, তোমার এই কোয়েশ্চেনটা যে আসছে এটা তোমার মাথায়, এটার জন্য তোমাকে আমি কনগ্রেস দিব। ওকে আচ্ছা জিনিসটা হচ্ছে সাইনাস মানে হচ্ছে একটা প্রশস্ত শিরা। ওকে সবাই কি বলবা? সাইনাস মানে হচ্ছে প্রশস্ত শিরা। ক্লিয়ার? এই যে দেখো অনেকগুলো কর্নারি শিরা, এখানে কিন্তু অনেকগুলো কর্নারি শিরা আছে। এই কর্নারি শিরাগুলো এখানে দেখো, এই যে এই কর্নারি শিরাগুলো একসাথে হয়ে কর্নারি সাইনাস। দেখো আমি সাইনাসটাকে অনেক বড় করে রেখেছি তাই না, একটু প্রশস্ত। সো সাইনাস মানে কি ভাই? প্রশস্ত শিরা। সো কর্নারি সাইনাস মানে হচ্ছে এটা একটু প্রশস্ত থাকে, সবগুলো কর্নারি শিরা এসে এখানে যুক্ত হয়। ওকে আচ্ছা তাহলে আশা করি এখন বুঝতে পেরেছো তাই না? না না না, এই যে সাদিয়া তুমি এখানে বলছিলা সাইনাস অর্থ প্রকোষ্ঠ, এখানে আসলে প্রকোষ্ঠর জিনিসটা ওটা অন্য জায়গায় অ্যাপ্লাই হবে, কিন্তু এখানে আমাদের যেটা বোঝানো হচ্ছে যে সাইনাস মানে হচ্ছে যে প্রশস্ত শিরা। ওকে আচ্ছা গুড। এখন আসো তাহলে ভাইয়া, আমরা জানলাম যে ডান অলিন্দে এই সুপেরিয়র ভেনা কাভা, কর্নারি সাইনাস, ইনফিরিয়র ভেনা কাভা, এই তিনজন ডিঅক্সিজেনেটেড রক্ত নিয়ে এসে ডান অলিন্দে প্রবেশ করে। আচ্ছা এখন ডান অলিন্দ থেকে তারপরে রক্তটা কোথায় যাবে ভাইয়া? দেখো ডান অলিন্দ থেকে এটা যাবে ডান নিলয়ে বা রাইট ভেন্ট্রিকল। আচ্ছা রাইট ভেন্ট্রিকলে যে যাবে মাঝে কিন্তু একটা কপাটিকা আছে, খেয়াল করছো? এই যে আমি সবুজ রং দিচ্ছি, এই কপাটিকাটাকে কি বলি আমরা? এই যে ডান অলিন্দ আর ডান নিলয়, এটাকে আমরা কি বলি? এদের মাঝে যে কপাটিকাটা থাকে এটা হচ্ছে ট্রাইকাসপিড কপাটিকা। ওকে এটাকে আমরা কি বলছি? ট্রাইকাসপিড কপাটিকা। তোমরা সবাই নাম শুনেছো ট্রাইকাসপিড কপাটিকা। এখন ভাইয়া এই যে কপাটিকাটা কেন এইভাবে থাকে, কেন নিচের দিকে? দেখছো কপাটিকাটা কিন্তু এইরকম, কেন এরকম না? এটা এরকম কেন? কপাটিকার কাজ কি ভাইয়া? কপাটিকাটা এখানে কেন দিল? এই যে অনেক অনেক প্রশ্ন করলে কিন্তু অনেক করা যায় প্রশ্ন। সো আমি নিজেই তোমাদেরকে একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছি যে ভাইয়া কপাটিকাটা কেন এইভাবে আসা, এটা কেন এইভাবে থাকলো না? আচ্ছা দেখো কপাটিকাটা এদিকে থাকার কারণ হচ্ছে, কপাটিকার কাজ কি ভাইয়া? উল্টো দিকে যেন রক্তটা না আসতে পারে, মানে এই যে ডান অলিন্দ থেকে রক্তটা এইখানে আসবে, ডান নিলয়ে আসবে, ডান নিলয় থেকে যেন আবার উল্টা পেছনের দিকে না যেতে পারে, সেই কারণে এই কপাটিকাগুলো। সো দেখো কপাটিকাটা যদি এভাবে থাকে তাহলে রক্তটা উপর থেকে নিচে আসবে, কিন্তু এই যে এদিকে, কিন্তু যদি এভাবে থাকতো তাহলে আসতে পারতো না। সো এই দিকে আছে, সো রক্তটা একমুখী হয়ে যাবে, এই দিক থেকে অলিন্দ থেকে নিলয়ে আসবে। ক্লিয়ার? আচ্ছা সো এই যে অলিন্দ, এই অলিন্দ থেকে নিলয়ে চলে আসবে এই কপাটিকার মাধ্যমে। ওকে সো কপাটিকাটা কিন্তু মেইন কাজ হচ্ছে আমাদের যে কপাটিকাগুলো আমাদের একমুখী করে দেয় রক্তটাকে। আচ্ছা ভাইয়া ডান নিলয়ে আসলো, এরপরে কি হবে? ডান নিলয়ের পরে এটা কোন দিক দিয়ে বের হবে? আচ্ছা এই ডিঅক্সিজেনেটেড রক্ত মানে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, এটা বের হবে হচ্ছে বলো দেখে। কারো কোনো প্রবলেম? দেখিস তোমাদের ক্লিয়ার তোমরা? ওকে তাহলে আসো এবার আমরা একটু জেনে নিই। হ্যাঁ এবার আমরা এটা থেকে যে ভাইয়া কেন এখানে আসলো,
এটা কেন এদিকে আসলো সেটা আমরা তো জানলাম। এখন দেখো এখান থেকে এই যে পালমোনারি ধমনীটা এটা কোথায় যাবে, আমাদের ফুসফুসে যাবে। ওকে, সো পালমোনারি ধমনীটা ফুসফুসে যাওয়ার পরে কি হয়, আচ্ছা দেখো এখানে এই যে ফুসফুসে যাবে, এখান থেকে মনে করো এটা ফুসফুসে যাবে। ওকে, ফুসফুসে যাবে। এই ফুসফুসে যাওয়ার পরে এরপরে কি হবে ভাইয়া, ফুসফুসে যাওয়ার পরে ও হচ্ছে ওইখানে গিয়ে কার্বন ডাই অক্সাইডকে বের করে দিবে, বাইরে বের করে দিবে। কার্বন ডাই অক্সাইড চলে যাও, সে কি করবে, অক্সিজেনটাকে ভেতরে আনবে। ঠিক আছে, অক্সিজেনটাকে ভেতরে আনবে। এই যে অক্সিজেনটাকে ভেতরে আনবে, এখন অক্সিজেনটা ভাইয়া ফুসফুস থেকে কিভাবে ভিতরে আসবে, দেখো অক্সিজেনটা আসবে হচ্ছে পালমোনারি শিরার মাধ্যমে। ওকে, পালমোনারি শিরার মাধ্যমে কি হবে, ওই যে ফুসফুস থেকে যে অক্সিজেনটা, এই অক্সিজেনটা অক্সিজেনেটেড রক্তটা এটা পালমোনারি শিরার মাধ্যমে বাম অলিন্দে প্রবেশ করবে। এখন ভাইয়া বাম অলিন্দে প্রবেশ করলো, এরপরে কি হবে, বাম অলিন্দ থেকে এই রক্তটা আবার বাম নিলয়ে চলে আসবে। এখন ভাইয়া বাম নিলয়ে আসলো, ওকে বুঝলাম। এদের মাঝখানে কে থাকবে, বাম নিলয় আর বাম অলিন্দের এদের মাঝখানে কি থাকবে, বাইকাসপিড কপাটিকা, তাই না, বাইকাসপিড কপাটিকা থাকে। আচ্ছা এখন তোমাদের কাছে আমার প্রশ্ন যে বাইকাসপিড কপাটিকার অপর নামটা কি, বাইকাসপিড কপাটিকার আরেক নামটা কি দেখি বলো তো, বাইকাসপিড কপাটিকার আরেক নাম কি, সবাই বলো। বাইকাসপিড কপাটিকার আরেকটা নাম কি, গুড, মাইট্রাল কপাটিকা। সবাই অনেকেই বলছো মাইট্রাল কপাটিকা, এক্স্যাক্টলি। ওকে ওকে, মাইট্রাল ভালভ। ওকে ফাইন, গুড। আচ্ছা এটা হচ্ছে মাইট্রাল ভালভ, এক্স্যাক্টলি। আচ্ছা এখন দেখো এই যে মাইট্রাল ভালভ, এই মাইট্রাল ভালভ দিয়ে এটা বাম নিলয়ে আসতেছে। এখন ভাইয়া বাম নিলয়ে আসলো, বাম নিলয় থেকে বের হবে কি দিয়ে, বাম নিলয় থেকে সে বের হবে অ্যাওর্টা দিয়ে। ওকে, বাম নিলয় দিয়ে কিভাবে বের হবে, সে অ্যাওর্টা দিয়ে বের হবে। এই যে অ্যাওর্টা, এই যে দেখো এটার উপর থেকে এই যে এখানে হচ্ছে আমাদের অ্যাওর্টা, এই অ্যাওর্টা দিয়ে উপরে হয়ে এভাবে বের হয়ে যাবে। এখন অ্যাওর্টা দিয়ে বের হয়ে ভাইয়া ও কি হবে, অ্যাওর্টা দিয়ে কি ও পুরা সারা দেহে কিভাবে যাবে সে, আচ্ছা অ্যাওর্টা দিয়ে তার কিন্তু মেইন তিনটা শাখা হয়ে থাকে। আচ্ছা দেখো আমি তোমাদেরকে আরেকটু ক্লিয়ার করি ব্যাপারটা, হ্যাঁ আচ্ছা শব্দ এখানে বুঝতে পারছো সবকিছু এগুলা। ওকে দেখো এই যে অ্যাওর্টা, হ্যাঁ আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি অ্যাওর্টাটা বের হয়ে কি হয়। এই অ্যাওর্টাটা উপরে এভাবে উঠে, দেখো এটাকে আমরা কি বলি, অ্যাওর্টিক আর্চ, মানে আর এটা উপরে উঠে এভাবে বেঁকে যায়। আচ্ছা এই যে অ্যাওর্টিক আর্চ, এই অ্যাওর্টিক আর্চের তিনটা শাখা থাকে, ইম্পর্টেন্ট তিনটা শাখা। কি কি দেখো, এই যে এখানে একটা শাখা থাকে এভাবে, পরে এখানে একটা শাখা, এখানে একটা শাখা, এরকম টোটাল তিনটা শাখা থাকে। আচ্ছা এই শাখাটার একটা নাম আছে, এটাকে আমরা বলি ব্রাকিওসেফালিক। কি বলি এটাকে, ব্রাকিও, দেখো সবাই একটু তুলে নিতে পারো, ব্রাকিওসেফালিক ধমনী। ওকে, এই শাখাটাকে আমরা বলি ব্রাকিওসেফালিক ধমনী। এটাকে কি বলি, এটাকে হচ্ছে আমরা বলি হচ্ছে যে দেখো এটাকে বলি বাম ক্যারোটিড, ক্যারোটিড ধমনী। ওকে, আর এটাকে কি বলি, এটাকে বলি হচ্ছে আমরা বাম সাবক্ল্যাভিয়ান, সাবক্ল্যাভিয়ান ধমনী। ঠিক আছে, তাহলে আমরা দেখো কি কি জানলাম, আমরা হচ্ছে এই অ্যাওর্টার তিনটা শাখা আছে, ব্রাকিওসেফালিক ধমনী, তারপরে হচ্ছে যে বাম ক্যারোটিড, বাম সাবক্ল্যাভিয়ান। এখন তোমরা বলতে পারো ভাইয়া বাম বললেন ডান কোথায় গেল, ডান কি দোষ করলো, আমাদের ডান পাশ কি দোষ করছে, ভাইয়া বাম তো বলে ফেললেন, ডানের কি হবে। আচ্ছা এগুলো কিন্তু সব উপরের দিকে যাচ্ছে, মানে এখানে তোমাদের আর্চ অফ অ্যাওর্টাটা এই জায়গাটাতে, এখান থেকে এটা উপর উঠে যাচ্ছে, উপরের দিকে এই শাখাগুলো যাচ্ছে। এখন ভাই আপনি বললেন বাম দিকে যাচ্ছে, ডান দিকে কেউ যাচ্ছে না। আচ্ছা দেখো আরেকটু ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে এই যে
ব্রাকিওসেফালিক ধমনী, এই ব্রাকিওসেফালিক ধমনীটা আরেকটা শাখা হয়, আর দুইটা মানে এরকম দুইটা শাখা হয়ে যায়। এর মধ্যে একটা হচ্ছে বাম সাবক্লেভিয়ান, একটা হচ্ছে ডান সাবক্লেভিয়ান, আর একটা হচ্ছে ডান ক্যারোটিড ধমনী। বুঝতে পারছো? সো তোমাদের মধ্যে এতক্ষণ একটু কনফিউশন আসতে পারে যে ভাইয়া বাম বললেন ডান কই গেল। ডানটা হচ্ছে এই যে ব্রাকিওসেফালিক ধমনীটা, এই ব্রাকিওসেফালিক ধমনী দুইটা ভাগ হয়, একটা হচ্ছে ডান ক্যারোটিড আর একটা হচ্ছে ডান সাবক্লেভিয়ান। আচ্ছা ভাইয়া বুঝলাম এটা। এখন ডান সাবক্লেভিয়ান কোথায় যায়, বাম সাবক্লেভিয়ান, ভাই এগুলো কি মাথা তো ঢুকতেছে না। সাবক্লেভিয়ান মানে কি, ক্যারোটিড মানে কি, তাই না? আচ্ছা আরেকটু দেখো, এই যে বাম সাবক্লেভিয়ান, ওকে, এই যে এখানে দেখো বাম সাবক্লেভিয়ান, এটা কোথায় যায় জানো? এটা তোমাদের এখান দিয়ে হাতে আসে, তোমাদের বাম হাতে সাপ্লাই দেয়, ওকে, সাবক্লেভিয়ানটা বাম হাতে যায়। আর বাম ক্যারোটিড কোথায় যায়? এটা হচ্ছে তোমার এই যে হৃৎপিণ্ডের উপর থেকে উঠে এই ঘাড়ের এই পাশ দিয়ে বাম সাবক্লেভিয়ান ক্যারোটিডটা উপরে উঠে যায়, উপরে উঠে তোমার ব্রেনের বাম পাশকে সাপ্লাই দিচ্ছে। আবার এই যে ডান, সেম ওয়েতে ডান সাবক্লেভিয়ান, যেটা কিনা এই যে ব্রাকিওসেফালিক ধমনীর একটা শাখা, এই যে এই পাশে শাখা এটা, ওকে, সো এই শাখাটা কি হচ্ছে তোমার ডান হাতে সাপ্লাই দিচ্ছে। আর তাহলে ভাইয়া ডান ক্যারোটিডটা কোথায় হচ্ছে? ডান ক্যারোটিড এই দিক দিয়ে উঠে তোমার ঘাড়ের এই দিক দিয়ে উঠে তোমার মাথায় চলে যাচ্ছে, ডান পাশে। বুঝছো? এই কারণে কি হয় জানো, যারা অনেক ক্রিয়েটিভ ক্রিমিনাল, তোমাদের আবার এইসব করার দরকার নাই, কিন্তু যারা অনেক বুদ্ধি মানে এক চান্সেই মেরে ফেলতে চাবে কাউকে, তারা কি করে জানো, এই জায়গাটাতে যদি তোমাকে একটু চাকু দিয়ে কেটে দেয় বা কিছু একটা করে, তখন কি হয় জানো, সে ইনস্ট্যান্ট ডেথ হয়। সো যারা এরকম মনে করো সিরিয়াল কিলার বা ইয়ে থাকে, অনেক মুভিতে তোমরা দেখতে পারো, তারা কিন্তু এই গলার এই জায়গাটায় কেটে দেয়। কেন বলো তো? কারণ এখান দিয়ে কি গিয়েছে, এই যে দুই পাশের দিক দিয়ে তোমার এই পাশে দিয়ে ডান ক্যারোটিড, এই পাশে বাম ক্যারোটিড। সো যদি এখানে কেটে দেওয়া হয়, তাহলে কি তোমার ব্রেইনে ব্লাড সাপ্লাই কমে যাবে, ব্রেইনে ব্লাড সাপ্লাইটা যাবে না। ব্রেইনে ব্লাড সাপ্লাই না গেলে কি হবে, তুমি মারা যাবা, তাই না? এই কাজটাই করে খুব ইজিলি। এইসব বসে বসে মনে করো বাংলা সিনেমায় যেমন পেটের মধ্যে একটা দিয়ে দিত, দেখা গেছে যে সে ওইখানে ঢলে পড়ছে, তার থেকে আরো বেশি ইফেক্টিভ কাজ হচ্ছে এই যে যদি ডানের এই পাশটা কেটে দেয়। সো আমাদের এটা জাস্ট তোমাদের একটা নলেজের জন্য, অনেকের একটা সিরিয়াল মুভি দেখো বা অনেক কিছু দেখা হয়, আমাদের হিন্দি মুভি অনেক কিছুই দেখি আমরা, সো এটা জানানোর জন্য, ঠিক আছে? সো আমরা এখন কিন্তু তাহলে আমরা জেনে ফেললাম যে অ্যাওটা কিভাবে আমাদের উপরের দিকে সাপ্লাই দেয়। এখন ভাইয়া উপরে বললেন, নিচে কিভাবে সাপ্লাই দেয়? নিচেও সাপ্লাই দেয়। কিভাবে জানো? নিচে সাপ্লাই দেয় হচ্ছে ও এইভাবে নিচে আসে, আস্তে আস্তে দুই পাশে এরকম শাখা তৈরি করে। এই যে দেখো, ও কি করে, এই যে আর্চ অফ অ্যাওর্টা এভাবে নিচে নামে, নিচে নামার টাইমে ও এইদিকে বৃক্কে চলে যায়, যকৃতে চলে যায়, পাকস্থলিতে চলে যায়, এরকম শাখা তৈরি করে, প্রচুর শাখা তৈরি করে। এরপরে শাখা তৈরি করতে করতে সে পায়ে পর্যন্ত তোমার সাপ্লাই দিয়ে থাকে। ওকে, সো এই জিনিসটা হচ্ছে যে আর্চ অফ অ্যাওর্টা নিচের দিকে করে, ওইখানে অসংখ্য শাখা। সো এই কারণে ওগুলো তো আর তোমাদের লাগবে না, এত শাখা ওইখানে, প্রচুর শাখা। এটা আমরা মেডিকেলে আসলে অনেক ডিটেলসে পড়বো, সমস্যা নেই। আচ্ছা, সো তোমরা কি এটা বুঝতে পেরেছো বলো তো? এই জিনিসটা ক্লিয়ার? এইগুলো কিন্তু আবার বইয়ে নাই, এই গঠনের ব্যাপারটা কিন্তু আমাদের অনেক বইয়ে থাকে না, ঠিক আছে? বলো তো বুঝতে পেরেছো কিনা? ওকে, বলো তো বুঝতে পেরেছো সবাই? ওকে, সবাই বুঝে গেছো, ফাইন। বুঝছো এই জিনিসগুলো না, হ্যাঁ, এই জিনিসগুলো আমি যখন এই এইচএসসিতে পড়তাম, তখন আমার অনেক মানে জানার ইচ্ছা থাকতো, এটা কেন হয়, ওটা কেন হলো, তাকে এদিকে মেরে ফেললো, এখানে একটা ছুরি দিয়ে ইয়ে করলো, তাকে এটা করলো, তাকে হৃৎপিণ্ডে এখানে কি একটা হলো, সে ডিরেক্ট মারা গেল, কিভাবে হলো এই জিনিসটা। আমি অনেক কিউরিয়াস থাকতাম যে এই জিনিসগুলো জানার জন্য। তাই আমি প্রত্যেকটা জিনিস অনেক ডিটেলসে সার্চ করতে করতে গিয়ে আমরা অনেক কিছু পাই যে এটা কি হচ্ছে, হ্যাঁ আল্লাহ, এটা তো এটার কারণে হচ্ছে। জানলে অনেক ভালো লাগে, কার না ভালো লাগে বলো? জানতে তো সবারই ইচ্ছা করে, আর আমাদের সবারই উচিত জানা। তো তুমি যদি মুখস্থ করো, মনে করো আমি আজকে বললাম, তুমি মুখস্থ করবা বিসিএস দিয়ে এটা 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 তিনটা নাম মুখস্থ করতে বললাম, তোমার কাছে কেমন লাগবে বলো তো? অথচ তুমি যদি এখন এইটা ক্লিয়ার থাকো, ব্রাকিওসেফালিক, লেফট কমন ক্যারোটিড, লেফট
সাবক্লেভিয়ান মানে বাম সাবক্লেভিয়ান। তো তুমি যদি এইভাবে করে মনে রাখতে পারো এখন, এরপরে তুমি বুঝে গেলা হ্যাঁ এখান দিয়ে এটা যাচ্ছে, এটা আমার হাতে যাচ্ছে, এটা ডান হাতে যাচ্ছে, তাহলে এইটা ব্রেইনে যাচ্ছে, দুই পাশে ব্রেইনে যাচ্ছে, এখানে যদি আমাকে কেউ মেরে ফেলে তাহলে শেষ। কত কিছু জানলা। তো মুখস্থ করার চেয়ে এইভাবে যদি পড়ি আমাদের জন্য অনেক ভালো লাগবে না? আচ্ছা ওকে ওকে ফাইন। সো তোমরা কিন্তু আমি আরো মেনশন চাই, আরো কিছু হয়তো একটু ইয়ে হচ্ছিল, ব্লার হচ্ছিল, আশা করি ঠিক হয়ে গেছে বা সামনে ঠিক হবে। বাট তোমরা কথাগুলো শিওরলি একটু জেনে নাও। ওকে, আমি আজকে অনেক কিছু নিয়ে কথা বলবো, সো সাথে থাকতে হবে। অনলি 750। অনেকের ধৈর্য হারায় ফেলছে, ধৈর্য হারালে চলবে না। যাদের ধৈর্যশীল বন্ধুদেরকে মেনশন দাও, ধৈর্য রাখতে হবে, আমরা আরো অনেক কিছু শিখবো। আচ্ছা, তাহলে আমরা হার্টের প্রবাহটা কিন্তু জানলাম যে কি হয়, তাই না? আসে ডান নিলয় থেকে ফুসফুসে যায়, ফুসফুসে গিয়ে কি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাচ্ছে, অক্সিজেন ভিতরে আসতেছে, অক্সিজেন ভিতরে এসে তারপরে কি হচ্ছে, এটা আবার তোমার পালমোনারি শিরা দিয়ে বাম অ্যাট্রিয়ামে মানে বাম অলিন্দে, বাম অলিন্দ থেকে বাম নিলয়, বাম নিলয় থেকে অ্যাওর্টা দিয়ে উপরে নিচে সব জায়গায় অক্সিজেন যুক্ত রক্ত পাস করে দিচ্ছে, তাই তো? আচ্ছা, আমরা কিন্তু আরেকবার রিভিউ করে ফেললাম। এখন আসো ভাইয়া, এই যে হৃদস্পন্দন, হার্টবিট, এটা কি ভাইয়া, কি হয় এখানে? একটা হার্টবিট বলতে আমরা আসলে এখানে কি বুঝি? দেখো তোমাদের জন্য অনেক ঘামায় যাচ্ছে, বাট স্টিল পড়ানো থামানো যাবে না, ঠিক আছে? অনেক অনেক জিনিস শিখতে হবে আমাদেরকে। সো দেখো, এখানে আমরা এখন শিখবো হচ্ছে কার্ডিয়াক চক্র। ওকে, কার্ডিয়াক চক্র। আমরা এখন কি শিখবো? কার্ডিয়াক চক্র। আচ্ছা দেখো, কার্ডিয়াক চক্র এটার মধ্যে কি কি হয়? কার্ডিয়াক চক্র এটার মধ্যে আমাদের কি কি হচ্ছে? এখন দেখো, কার্ডিয়াক চক্র জিনিসটা হচ্ছে যে এই যে হৃৎপিণ্ডের অলিন্দ নিলয়, এদের যে সংকোচন এবং প্রসারণ, অলিন্দ নিলয়ের সংকোচন এবং প্রসারণ, এই যে টোটাল ঘটনাটা একসাথে, এটাকে আমরা বলি কার্ডিয়াক চক্র, ঠিক আছে? এটাকে কি বলি আমরা? কার্ডিয়াক চক্র। এখন তোমরা আরেকটা কথা শুনে আসতে পারো, হার্টবিট। বলে না ভাইয়া হার্টবিট এতটা হচ্ছে। তোমরা জানো মিনিটে আমাদের হার্ট কতবার এরকম হার্টবিট দিচ্ছে? আচ্ছা, তার আগে একটু জেনে নেই আমরা যে হার্টবিট বলতে কি বুঝি। হার্টবিট বলতে আসলে আমরা কি বুঝি? আচ্ছা দেখো, হার্টবিট, আচ্ছা তোমরা একটু লিখো তো দেখি কার কি জানা আছে হার্টবিট। বলো তো তোমাদের কি জানা আছে, আমি একটু জানতে চাই যে তোমরা হার্টবিট বলতে ভাই আমরা কি বুঝি, বা এটাকে অনেক সময় হার্ট রেট বলি, বা তোমাদের জন্য তোমরা যারা অনেক খুব কমনলি এটা শুনো হার্টবিট, হার্টবিট কি জিনিসটা, কি জানো দেখি তো? ওকে, জান্নাতুল কমেন্ট করছে 70 to 80 টাইমস পার মিনিট। ওকে ফাইন। হার্টবিট কি? একজন বলছো, আমি জানতে চাচ্ছি হার্টবিট বলতে কি বুঝো? হার্টবিট বলতে কি বুঝো? আচ্ছা আচ্ছা ত্রিশান বলেছো হৃদস্পন্দন। ওকে, এটা তো ভাইয়া বাংলা বলে ফেললা। ওকে, কয়েকজন বলছে সিস্টোল ও ডায়াস্টোল, আর তোমরা অনেকে সংখ্যাটা বলছো। সংখ্যাটা তো আমি জানতে চাইনি, আমি আগে জানতে চাচ্ছি যে এটা কি, হার্টবিট বলতে কি বুঝো? একজনের অ্যান্সার আমার ভালো লেগেছে, ও ক্লিয়ারলি বলেছে যে সিস্টোল অ্যান্ড ডায়াস্টোল। আচ্ছা তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো, সিস্টোল আর ডায়াস্টোল এটা হচ্ছে যে দেখো এখানে সিস্টোল, সিস্টোল কি? সংকোচন, তাই না? সংকোচন। আচ্ছা, এটা হচ্ছে হৃৎপিণ্ডের সংকোচন। আর ডায়াস্টোল কি? প্রসারণ, তাই না? হৃৎপিণ্ডের এই যে তোমার হচ্ছে যে প্রকোষ্ঠগুলা, তাদের প্রসারণ। তাহলে এই যে সংকোচন আর প্রসারণ মানে কি, কেন এটা বলা হচ্ছে? তাহলে দেখো এই যে সংকোচন মানে সিস্টোল, এই যে অ্যাট্রিয়ামের সিস্টোল চাপ দিচ্ছে, অ্যাট্রিয়ামের প্রসারণ। আবার নিলয় সংকোচন হচ্ছে, সিস্টোল হচ্ছে, নিলয় প্রসারণও হচ্ছে। তাহলে এই যে আমাদের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলোর একবার সংকোচন এবং একবার প্রসারণ, কি বলছি দেখো খেয়াল করো, হৃৎপিণ্ডের টোটাল একবার সংকোচন একবার প্রসারণ, এটাকে আমরা বলি হচ্ছে হার্টবিট। সহজ ভাষায়,
ঠিক আছে, হৃৎপিণ্ডের টোটাল একবার সংকোচন এবং প্রসারণই হচ্ছে আমাদের হার্টবিট। এবার আসো ভাইয়া কয়টা হার্টবিট হয় তাহলে মিনিটে? এটা অনেকেই আমাকে ক্লিয়ারলি অ্যান্সার দিচ্ছিল এখানে, এখানে অনেকেই অ্যান্সার দিচ্ছিল। ওকে গুড, ওকে 60 টু, অনেকে দিচ্ছিল 60 টু 90, কিন্তু এটার অ্যাকচুয়াল নাম্বারটা কি 70 টু 80, কিন্তু এটার অ্যাকচুয়াল নাম্বার হচ্ছে 70 টু 80। আচ্ছা, তো দেখো এখন আমরা এটার একটু জানবো যে কত, এটা কি হয় 1 মিনিটে 70 থেকে 80 বার তোমার এরকম হার্টবিট হয়। আর হার্টবিট মানে তো বলেছি একটা টোটাল সংকোচন, মানে অলিন্দ নিলয়ের সংকোচন এবং অলিন্দ নিলয়ের প্রসারণ, এই ঘটনাটা একসাথে করে আমরা যেটা বলি সেটাই হচ্ছে তোমার হার্টবিট। এখন 1 মিনিটে কয় সেকেন্ড? 60 সেকেন্ড, তাই তো? এই 60 সেকেন্ডে আমাদের 70 থেকে 80টা হার্টবিট হয়। তাহলে ভাই একটা হার্টবিটের সময় কত? একটা হার্টবিটের সময় কি দেখো 70 টু 80 বিটস, এটা হয় কত সেকেন্ডে? এতগুলো বিটস এটা কত সেকেন্ডে হয়? 60 সেকেন্ডে, কারণ 1 মিনিটে তোমরা জানো এটা, তাই না? 60 সেকেন্ডে। তাহলে একটা বিট হতে, দেখো একটা বিট হতে কত টাইম নেবে? এখানে মনে করো 70 থেকে 80টাকে আমরা যদি এভারেজ করি, গড় করি, তাহলে কি হয়? আমরা 75ও বলতে পারি, তাই না? 75 বিটস 60 সেকেন্ডে, তাহলে 1 বিট হবে 60 ডিভাইডেড বাই 75। এখন এটা ক্যালকুলেটরে বসাও, কি আসবে? 0.8 সেকেন্ড, তাই না? তাহলে দেখো এই 0.8 সেকেন্ডের মধ্যে তোমার এই কার্ডিয়াক চক্রটা সম্পন্ন হয়, মানে একটা কার্ডিয়াক চক্র, মানে একটা হার্টবিট। একটা হার্টবিট আবার কি বুঝি আমরা? একটা হার্টবিট হচ্ছে একবার সংকোচন এবং একবার প্রসারণ। তাহলে এটা হতে ভাই কত সেকেন্ড নেয়? 0.8 সেকেন্ড। এটা আমরা ম্যাথমেটিক্যাল এই যে হিসাবটা দিয়ে দিলাম, ঠিক আছে? একটা হার্টবিটের হিসাব হচ্ছে 0.8 সেকেন্ড। এখন ভাইয়া এই 0.8 সেকেন্ডের মধ্যেই কিন্তু অলিন্দের সংকোচন প্রসারণ, নিলয়ের সংকোচন প্রসারণ হয়, ঠিক আছে? এই 0.8 সেকেন্ডের মধ্যে। কিন্তু তোমাদের বইয়ে দেখবা এমনভাবে প্রেজেন্ট করা আছে, তোমরা অনেকে মিসগাইডেড হতে পারো, মানে তোমরা ভুল পথে, যে অন্য একটা ধারণা তোমাদের মাঝে চলে আসতে পারে, ঠিক আছে? তাহলে তোমরা আগে এটা আমাকে বলো সবাই, যে তোমরা কি এইটা বুঝতে পেরেছো যে একটা হার্টবিট মানে কি? এখন কারণ একটু পরে কিন্তু আমরা আরেকটু ক্রিটিক্যাল লেভেলে চলে যাব, ঠিক আছে? একটু পরে আমরা আরেকটু উপরের লেভেলে চলে যাব। তাহলে আগে এটা বলো তোমরা বুঝতে পেরেছো কিনা, দেখি বলো বলো, সবাই বুঝতে পেরেছো? ওকে, বুঝা গেছে, বুঝেছে, ওকে গুড। আচ্ছা, হোপফুলি সবাই বুঝতে পারছো। ওকে, থ্যাংক ইউ। এবার আসো যে এই হৃৎপিণ্ডের এই যে 0.8 সেকেন্ড, ভাইয়া এই 0.8 সেকেন্ডের মধ্যে তোমাদের বইয়ে দেখবা কি কি লেখা আছে। তোমাদের বইয়ে দেখবা কি কি লেখা আছে ওইখানে, যে আমি দেখো তোমাদের বইয়ের ওইটাই দেখাচ্ছি। অ্যাট্রিয়াল সিস্টোল মানে অলিন্দের সংকোচন, বা আচ্ছা আগে আমরা ডায়াস্টোলটা বলি। অ্যাট্রিয়াল ডায়াস্টোল তোমাদের বইয়ে দেখবা কি দেওয়া, কত সেকেন্ড দেওয়া? 0.7 সেকেন্ড। আচ্ছা, অ্যাট্রিয়াল সিস্টোল মানে অলিন্দের সিস্টোল মানে সংকোচন, এটা কত সেকেন্ড? তোমাদের বই এটাও দেখবা 0.1 সেকেন্ড দেওয়া আছে। ওকে ভাইয়া, এরপরে ভেন্ট্রিকুলার বা নিলয়ের, আমরা বাংলাতেই লিখি, এত কষ্ট করা লাগবে না। নিলয়ের যে ডায়াস্টোল এটা কি? এটা কত সেকেন্ড ভাইয়া, কে বলতে পারবা? 0.5 সেকেন্ড নিলয়ের ডায়াস্টোল। নিলয়ের সিস্টোল কত সেকেন্ড? দেখো নিলয়ের সিস্টোল হচ্ছে 0.3 সেকেন্ড। এবার আসো, এবার একটু কনফিউজিং বাট ইন্টারেস্টিং। সেটা হচ্ছে ভাইয়া আপনি কিন্তু একটু আগে আমি কিন্তু একটু আগেই বলেছি যে টোটাল জিনিসটা 0.8 সেকেন্ডের মধ্যে হয়, বলেছি না? বলো, বলেছি। এখন ভাইয়া আমরা যদি হিসেব করি, এখানে 0.7, 0.1, 0.8, এখানে আবার 0.5, 0.3, 0.8, কি হবে?
হ্যাঁ 0.8, এখানে তো আপনি এতক্ষণ বলছিলেন এই সবগুলো 0.8 সেকেন্ডের মধ্যে, কিন্তু এখন ভাই হিসেব করে দেখা যাচ্ছে 0.7, 0.1, 0.8, আবার এখানে 0.8, তাহলে তো ভাই 1.6 হয়ে যাবে। কি করব ভাইয়া, কি হবে? কেউ কি একটু শর্টলি বলতে পারবা যে ভাই এখানে কি হতে পারে? কখন কি ভেবেছো দেখি? এটা মুখস্থ করেছিলা, স্বর্ণা লিখেছে এটা মুখস্থ করেছিলাম। না না, মুখস্থ দেখি সবাই বলো যে এটা কি হয়, একসাথে হয় আলাদা না। আচ্ছা, একজন আমাকে বলছে একসাথে হয় আলাদা না, একসাথে সবগুলা বিট হয়। আচ্ছা, দুইটা মিলে 0.8 সেকেন্ড, ঠিক আছে, দুইটা মিলে। আচ্ছা, দুইটাই একসাথে হয়, ওকে। আচ্ছা, দুইটাই তো একসাথে হয় ভাইয়া, এক্স্যাক্টলি। এখন ভাইয়া বুঝলাম যে দুইটা একসাথে হয়, ঠিক বলেছ, কিন্তু ভাইয়া দুইটা একসাথে কিভাবে হয় বলো তো? দুইটা একসাথে কিভাবে হয় এইটা যদি আমি তোমাদেরকে বলি তাহলে কিন্তু এখন অনেকের মাথায় ইয়ে যাবে ভাই। মানে আমি তোমাদেরকে বলতে চাচ্ছি যে দুইটা কিভাবে হচ্ছে। তোমরা বললা যে এই ঘটনাটা, ঠিক আছে, এই ঘটনাটা দুইটা একসাথে হয়। ভাই কিভাবে একসাথে হয়? মানে ওর ডায়াস্টোলের সময় কি ওর সিস্টোল চলে? মানে কি হয়, মানে কি ওর যখন সিস্টোল চলে ওর ডায়াস্টোল চলবে, এরকম ব্যাপারটা? আচ্ছা ঠিক আছে, তাহলে ভাইয়া এই যে যখন অ্যাট্রিয়ামের ডায়াস্টোল হচ্ছে 0.7 সেকেন্ড, তাহলে নিলয়ের সিস্টোল তো 0.3 সেকেন্ড, মিলে না তো ভাইয়া। ঝামেলায় পড়ে যাচ্ছি, কি করা যায়? সমাধানে আসতে হবে। আচ্ছা দেখো, একটা চার্টের মাধ্যমে, জাস্ট একটা চার্টের মাধ্যমে তোমাদের এই জিনিসটা কার সাথে কি হয়, মানে কিভাবে একসাথে হয়, তোমরা সবাই জানো একসাথে হয়, গুড, এটা জানার কথা, কিন্তু কিভাবে একসাথে হয় সেটা যদি একটু জেনে আসি তাহলে কেমন হয়। দেখো, এটা এখন একটু সবাই মনোযোগ দাও, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি এটার জন্যই তোমাদেরকে এতক্ষণ অপেক্ষা করাচ্ছি, এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট এবং দরকার এটাই, ঠিক আছে? দেখো, আমি একটা চার্ট দিচ্ছি, তোমরা তুলে রাখতে পারো, সবাই একটু খাতা নিয়ে রাখতে পারো, এটা সুন্দর করে তুলে নিবা। দেখবা যে ভাইয়া এটা যখন বলবো তুমি এখন আলাদা একসাথে করে ফেলতে পারো যে আসলেই তো এভাবে একসাথে হয়। খেয়াল করো, আগে এখানে একটা ঘর দিয়ে দেই, দেখো একটা ঘর, আর এটাকে এরকম দুইটা দিচ্ছি, এইদিকে এটা হচ্ছে অ্যাট্রিয়াম মানে অলিন্দ, এই ঘরটা, আর এই পাশে হচ্ছে ভেন্ট্রিকল নিলয়। কারণ তোমরা কিন্তু বলেছো ভাইয়া সবগুলো ঘটনা একসাথে হয়, তাই না? এখন দেখো, খুব মনোযোগ দিতে হবে। এই যে অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকল আমি একসাথে রাখছি, আর এখানে আমি 8টা ঘর করব, 1 2 3 4 5 6 7 8, ওকে, 8টা ঘর করলাম, ঠিক আছে? এখন দেখো, এই 8টা ঘরের মধ্যে এই যে অলিন্দের ডায়াস্টোল কতক্ষণ ছিল ভাইয়া? 0.7 সেকেন্ড। আচ্ছা, আগে আমরা এই নাম্বারটা দিয়ে দিই, 0.1, এটা হচ্ছে 0.2, এটা হচ্ছে 0.3, এটা হচ্ছে 0.4, 0.5, 0.6, 0.7, 0.8, একদম লাস্টে এটা হচ্ছে 0.8। আমি 8টা ঘরে 8টা পয়েন্ট দিচ্ছি, ঠিক আছে? এবার আসো, এই যে ভাইয়া 8টা ঘরে 8টা পয়েন্ট দিলেন কেন? এখানে কি কি হচ্ছে এখানে খেয়াল করো। আমরা বলেছি কি অলিন্দের ডায়াস্টোল কতক্ষণ হবে? 0.7 সেকেন্ড। দেখো, আমি এই 7টা ঘরে ডি লিখে রাখবো, ডি মানে ডায়াস্টোল। এই যে দেখো, ডায়াস্টোল 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 ডায়াস্টোল, একটা ঘর ফাঁকা রেখেছি, কারণ আমাকে তো বলেছো অলিন্দের ডায়াস্টোল কতক্ষণ হবে? 0.7 সেকেন্ড হবে, এটা আমাকে বলেছে। আচ্ছা, একই সাথে যে নিলয়ের সিস্টোল, দেখো এই যে অলিন্দের যখন ডায়াস্টোল চলবে তার মানে কি বুঝো, কিন্তু অলিন্দের যখন ডায়াস্টোল চলবে, প্রসারণ হচ্ছে, অলিন্দের প্রসারণ হচ্ছে, জায়গা বেড়ে যাচ্ছে, তখন কিন্তু এই যে সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা এগুলো দিয়ে ভিতরে প্রবেশ করবে, এইদিকে পালমোনারি শিরা দিয়ে এখানে প্রবেশ করবে, এই যে বাম অলিন্দে প্রবেশ করবে, সব এদিকে প্রবেশ করবে। কেন? ভিতরে তো জায়গা বেড়ে গেছে,
অলিন্দের প্রসারণ হচ্ছে, এই 0.7 সেকেন্ড অলিন্দের প্রসারণ হচ্ছে, রক্ত আসবে। তখন কি হবে জানো, এই নিলয় কিন্তু ও কি করবে, সিস্টোল হবে। ও করবে কি, ওর এখান থেকে রক্তটাকে বের করে দিতে চাবে। কেন বলো তো ভাইয়া, নিলয় কেন সিস্টোল করে সংকুচিত করে বের করে দিতে চাবে? কারণ একটু পরে কিন্তু এই অলিন্দ থেকে নিলয়ের রক্তটা আসবে। তো তুমি চিন্তা করো, তোমার বাসায় অনেকগুলো মেহমান আসছে, অনেক মেহমান আসছে। এখন তুমি তোমার রুমে ছিলা, এখন ওদেরকে জায়গা দেওয়ার জন্য তোমার কি করতে হবে, তোমার রুম থেকে কিছু জিনিস সরাতে হবে, তাদেরকে বসার জায়গা দিতে হবে, তাই না? তুমি কিছু জিনিস সরায় একটু চেয়ার বিছায় দিবা, করবা কিনা সেটা? তাহলে এই যে অলিন্দে এতক্ষণ রক্ত আসছে, একটু পরে নিলয় আসবে, তো নিলয় কি করবে, সিস্টোল করে, যে আমি একটু সংকোচন করে রক্তটাকে বের করে দেই, কারণ একটু পরে অলিন্দ থেকে রক্তটা আমার নিলয়ে আসবে। গট ইট? আচ্ছা, তাহলে দেখো এখানে অলিন্দের এই যে নিলয়ের, এখানে নিলয়ের সংকোচন মানে সিস্টোল কতক্ষণ হচ্ছে, 0.3 সেকেন্ড। তোমরা কিন্তু বলেছিলা 0.3 সেকেন্ড, অনেকেই অ্যান্সার দিয়েছো, আমি দেখেছি এটা ছিল 0.3 সেকেন্ড। দেখো 0.3 সেকেন্ড আমি 3টা ঘরে দিয়েছি, তার মানে যখন ওর ডায়াস্টোল চলছিল, নিলয়ের কিন্তু তখন সিস্টোল চলছে, চলছে কিনা, এই যে 0.3 সেকেন্ড পর্যন্ত সিস্টোল চলছে। এবার ভাইয়া এরপরে কি, তোমরা বলো, এরপরে কি চলে, নিলয়ের এরপরে কি চলে, 0.3 সেকেন্ড সিস্টোল, এরপরে বাকি 0.5 সেকেন্ড কি চলে, ডায়াস্টোল, তাই না? 0.5 সেকেন্ড নিলয়ের ডায়াস্টোল। সো দেখো আমি এখানে ডি ডি দিচ্ছি, ডায়াস্টোল ডি 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 0.5 সেকেন্ড। এখন কিন্তু একটা জিনিস বাকি আছে ভাইয়া, সেটা কি, ওই যে ভাইয়া অলিন্দের সংকোচন মানে সিস্টোল, অলিন্দের সিস্টোল ওটা কত সেকেন্ড ছিল, ওটা কিন্তু ছিল 0.1 সেকেন্ড। এই যে দেখো 0.8 সেকেন্ডের এই জায়গায় আমি এস দিচ্ছি, মানে 0.1 সেকেন্ডের জন্য অ্যাট্রিয়ামের সংকোচন সিস্টোল হচ্ছিল, এই জায়গাটা দিয়ে দিচ্ছে। এখন একটু রিলেট করো, বুঝো, এই একই সাথে যে হচ্ছে জিনিসটা একটু ক্লিয়ারলি বুঝো। এই যে দেখো 0.4 থেকে, এই 0.4 থেকে 0.7 পর্যন্ত খেয়াল করো, এখানে 0.4 থেকে 0.7 পর্যন্ত দেখো দুই জায়গাতে ডায়াস্টোল, তাই না? এইখানে ডায়াস্টোল ডায়াস্টোল ডায়াস্টোল, এইখানেও সেম, দেখেছো দুই জায়গাতে ডায়াস্টোল। এখন ভাইয়া কি হবে, জিনিসটা তো এইভাবে তো ভাবি নাই, তাই না? এই যে দেখো অলিন্দেও ডায়াস্টোল, নিলয়েও ডায়াস্টোল, ভাই দুইজনেরই তো ডায়াস্টোল চলতেছে, এই যে 0.4 থেকে 0.7 সেকেন্ডের মধ্যে দুইজনেরই ডায়াস্টোল। এই সময় ভাইয়া কি হবে, এই সময়ে কিন্তু অলিন্দ থেকে অল্প অল্প করে রক্ত, এই যে অলিন্দ থেকে অল্প অল্প করে রক্ত নিলয়ে প্রবেশ করবে। তোমার কথা হইতে পারে ভাই অলিন্দের কিন্তু এখনো সংকোচন হয় নাই, হওয়া লাগবে না। অলিন্দের যখন সংকোচন হবে তখন জিনিসটা অনেক জোরে রক্তটা আসবে, কিন্তু এই সময় 0.4 থেকে 0.7, এই যে ডি 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 দেখো, এই সময়টা এই 0.4 সেকেন্ডের মধ্যে অলিন্দে যে রক্তগুলো আসবে, ওইখান থেকে রক্ত অল্প অল্প করে, নট লাইক অনেক বেশি এসে যাচ্ছে একসাথে, অল্প অল্প করে। মানে আমি তোমাদেরকে একটু বলি, পানির যে আমরা যখন ওয়াশরুমে যাই, পানির ট্যাপটা ছেড়ে দিলে দেখবা শুরুতে যখন তুমি একটু ছাড়ো অল্প অল্প করে পানি পড়ে, কিন্তু যখন তুমি হঠাৎ করে অনেক বেশি ছেড়ে দাও অনেক জোরে সজোরে পানি পড়ে না? সেম জিনিসটা অলিন্দ যখন দুইটাই যখন প্রসারণ, তখন অল্প অল্প করে রক্তটা অলিন্দ থেকে নিলয়ে আসে, অল্প অল্প, মানে খুব জোরে আসে না, বুঝতে পারছো? অল্প অল্প করে এই 0.4 সেকেন্ড ধরে অনেকটা রক্ত চলে আসে, কিন্তু জোরে আসবে না, ওই যে ট্যাপের মতো টুপ 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 করে রক্তটা পড়বে। এখন এরকম করে আসলো, কিন্তু ভাইয়া এই যে যখন 0.8 সেকেন্ড, এই 0.8 সেকেন্ডের টাইমে যখন সিস্টোল, যখন এখানে সিস্টোল হচ্ছে, ওই যে 1 সেকেন্ড 0.1 সেকেন্ড সিস্টোল হয়, অলিন্দ চাপ দিচ্ছে, এখান থেকে চাপ দিচ্ছে, এই অলিন্দটা চাপ দিচ্ছে, তাহলে কি হবে, এই যে বাইকাসপিড ট্রাইকাসপিড এই দুইটা কপাটিকা খুলে যাবে। এই দুইটা কপাটিকা খুলে দিলে তখন অনেক জোরে রক্তটা অনেক জোরে নিলয়ে প্রবেশ করবে, সজোরে প্রবেশ করবে রক্তটা, ঠিক আছে? আবারও বলছি, দেখো এই 0.8 সেকেন্ডের সময় ওর কিন্তু সিস্টোল, অলিন্দের সিস্টোল, আর এইদিকে দেখো নিলয়ে কি চলতেছিল, এই যে ভেন্ট্রিকেলে ডায়াস্টোল, ভেন্ট্রিকেলে কিন্তু তখনও ডায়াস্টোল চলছিল, তাই না? এই যে ভেন্ট্রিকেলে ডায়াস্টোল চলছে, এই ডায়াস্টোল মানে কেউ ফাঁকা হয়ে আছে, এভাবে ওকে জায়গা করে দিচ্ছে, আর অলিন্দ তখন সংকোচন হচ্ছে, এই যে 0.8 সেকেন্ডের টাইমে সংকোচন হচ্ছে অলিন্দ থেকে জোরে, ওই যে ট্যাপ ছাড়লে অনেক জোরে পানি পড়ে না, ওই জোরে
অলিন্দ থেকে নিলয়ে চলে আসতেছে। ঠিক আছে, নিলয়ে চলে আসলো, এই সেম প্রসেসটা আবার কন্টিনিউ করবে। এই যে অলিন্দ, এখন অলিন্দে দেখো ডায়াস্টোলের কারণে নিলয়ে রক্ত চলে আসলো, অলিন্দ থেকে নিলয়ে রক্ত চলে আসলো, সব রক্ত ওইখানে চলে আসলো এই যে 0.8 সেকেন্ডের টাইমে। এখন কিন্তু অলিন্দে কিন্তু রক্ত এসে গেছে, মানে অলিন্দ থেকে রক্ত এসে গেছে নিলয়ে। আবার সেম জিনিস, আবার দেখো ওর আবার সিস্টল হবে, মানে এরপরে নিলয়ে তো রক্ত এসে গেছে, এবার নিলয় কি করবে, আবার ওই যে সংকোচন করে বের করবে। আর অলিন্দে দেখো সিস্টল ছিল, এই যে সিস্টল লাস্ট পর্যন্ত এসে সিস্টল, মানে রক্ত নিলয়কে দিয়ে দিছে ওর থেকে, তাহলে অলিন্দ ফাঁকা হয়ে গেছে। অলিন্দর আবার দেখো ওর প্রসারণ শুরু হবে, এই যে ডায়াস্টল, আবার ওর ডায়াস্টল হবে, আবার এই যে সুপিরিয়র ভেনা কাভা, পালমোনারি শিরা, এগুলা দিয়ে আবার সে অলিন্দে রক্ত আনবে। তাহলে দেখো 0.8 সেকেন্ডের মধ্যে পুরো জিনিসটা কিভাবে হয়ে গেল, চারটা ঘটনা, অলিন্দের ডায়াস্টল, অলিন্দের সিস্টল, নিলয়ের সিস্টল, নিলয়ের ডায়াস্টল, এই চারটা ঘটনা দেখো একই সাথে কিভাবে ঘটে গেল। তাহলে তোমার 0.3 সেকেন্ড, প্রথম 0.3 সেকেন্ড অলিন্দে প্রসারণ, নিলয়ে সংকোচন। ঠিক আছে, নিলয়ে সংকোচন, তার মানে নিলয়টা থেকে রক্ত বের করে দিচ্ছে ফাঁকা হওয়ার জন্য। আর এরপরে 0.3 সেকেন্ডের পরে 0.4 থেকে 0.7 সেকেন্ড, এই সময়টায় অলিন্দ এবং নিলয় দুই জায়গাতেই প্রসারণ। তখন কি হবে, ওই যে পানির ট্যাপের মতো একটু একটু করে রক্ত অলিন্দ থেকে নিলয়ে আসবে, এবং আসার পরে 0.8 সেকেন্ডে, একদম লাস্ট মোমেন্টে যখন 0.8 সেকেন্ডে যাবে, তখন অলিন্দের কি হবে, সংকোচন হবে, চাপ দিবে, তখন পুরো রক্তটা অনেক জোরে নিলয়ে প্রবেশ করবে। ওকে, নিলয়ে প্রবেশ করে ফেলবে। সো এই যে দেখো 0.8 সেকেন্ডের মধ্যে কিন্তু তোমার একটা হার্টবিট সম্পন্ন হলো। একটা হার্টবিট মানে আমি কি বলেছিলাম, হৃৎপিণ্ডের একবার সংকোচন এবং একবার প্রসারণ। তাহলে আমাকে সবাই বলো কতটুকু বুঝতে পেরেছো, কারা কারা বুঝতে পেরেছো দেখি বলো। বলো তো দেখি। সবাই বুঝতে পেরেছো? ওকে, আচ্ছা সবাই ক্লিয়ার? ওকে, সো এখানে 600 এর মতো আসো। তাহলে কি আমরা কার্ডিয়াক চক্রটা বুঝতে পারলাম, কার্ডিয়াক চক্রটা? আচ্ছা, তাহলে দেখো আমি আরেকটু, হ্যাঁ, তবে আমি আরেকটু তোমাদেরকে ক্লিয়ার করে দেই। তাহলে জিনিসটা হচ্ছে আমাদের সবকিছু একই সাথে হয়। অলিন্দের যে সংকোচন, অলিন্দের সংকোচন, নিলয়ের সংকোচন প্রসারণ, সব কিছুই আমাদের একসাথে হয়। এই যে একটা ছক, এই ছকের মধ্যে তুমি দেখো অলিন্দের প্রসারণ 0.7 সেকেন্ড ধরে অলিন্দের প্রসারণ হচ্ছে। এই 0.7 সেকেন্ডের মধ্যে প্রথম 0.3 সেকেন্ড, প্রথম 0.3 সেকেন্ড নিলয়ে, এই যে নিলয়ে সংকোচন, এস সংকোচন চলতেছে। ঠিক আছে, মানে নিলয় থেকে রক্ত বের হয়ে যাচ্ছে, নিলয়ে রক্ত বের করে দিয়ে ও নিজে ফাঁকা হচ্ছে। আর অলিন্দে তখন কি হচ্ছে, ডায়াস্টোল, অলিন্দে রক্ত আসতেছে। এরপরে 0.4 থেকে 0.7 এই সময়ের মধ্যে দেখো অলিন্দে রক্ত তখনও ডায়াস্টোল চলতেছে, অলিন্দে রক্ত আসতেছে। আর নিলয়ে তখনও ডায়াস্টোল, নিলয়ে ডায়াস্টোল, মানে দুই জায়গাতেই ডায়াস্টোল, ওরও প্রসারণ, ওরও প্রসারণ, উপরেও প্রসারণ, নিচেও প্রসারণ। তাহলে এই যে ওরা দুজন প্রসারিত হয়ে আছে, ওই সময়ে অলিন্দ থেকে, অলিন্দেতেও রক্ত আসতেছে এবং অলিন্দ থেকে নিলয়েও তখন কিন্তু রক্ত আসে। তোমাদের অনেকের ধারণা হতে পারে ভাইয়া এই সময়ে অলিন্দে তো প্রসারণ চলছে, অলিন্দের প্রসারণ, তাহলে কি রক্ত আসবে, অলিন্দ থেকে নিলয়ে কি রক্ত আসবে? আসবে, তখনও আসবে। অলিন্দের যখন প্রসারণ হচ্ছে তখনও আসে। এই যে এই কনসেপ্টগুলো তোমাদের জানা থাকে না, তোমরা ধরে নাও যে অলিন্দের যখন সংকোচন হবে তখনই মনে হয় নিলয়ে ঢুকবে, তখনই মনে হয় রক্তটা নিলয়ে ঢুকবে। ব্যাপারটা তো এমন না। ঠিক আছে, তার মানে আজকে থেকে কি জানলা, যে অলিন্দে যখন প্রসারণ হচ্ছে তখন কিন্তু নিলয়েরও প্রসারণ হচ্ছে, এবং ওই সময়ে কিন্তু কি হচ্ছে, রক্ত কিন্তু আসতেছে অলিন্দ থেকে নিলয়ে, তখনও আসবে। এরপরে যে
0.8 সেকেন্ড একদম লাস্ট মোমেন্টে গিয়ে অলিন্দের সংকোচন হয়, জাস্ট 0.8 সেকেন্ডের জন্য জোরে সংকোচন করে, এভাবে সংকোচন করে। সংকোচন করলে তখন দেখো নিলয়ে কিন্তু ডায়াস্টল, এই যে 0.8 সেকেন্ডে দেখো ডায়াস্টল, দেখছো এই যে ডায়াস্টলটা, কারণ আমরা পড়েছি নিলয়ের ডায়াস্টল 0.5 সেকেন্ড হয়, এই যে এই 0.5 সেকেন্ডের এখানে দেখো লাস্টে ওর কিন্তু তখনও ডায়াস্টল চলতেছে। এই ডায়াস্টল চলা অবস্থায় মানে প্রসারণ হচ্ছে, তখন এই উপর থেকে এটা কিন্তু এই সংকোচন তো রক্তটা কিন্তু নিচে আসতেছে, তখন দেখো এই যে অ্যাট্রিয়াম সংকোচন করলো, নিলয়ে রক্ত আসতেছে, আর নিলয় তো ফাঁকা করে দিল, জায়গা করে দিল, নিলয়ে রক্ত আসতেছে। ক্লিয়ার? তাহলে এই জিনিসগুলো হচ্ছে যে তোমাদেরকে জানতে হবে, এটা হচ্ছে একটা কার্ডিয়াক চক্র। কার্ডিয়াক চক্রের মধ্যে আমার কি কি হয়, এই যে 0.8 সেকেন্ডের হিসাব, আমরা অনেক সময় কনফিউজ হয়ে যাই, কি হয় একসাথে হয়, সবাই জানে একসাথে কিভাবে হয় ভাইয়া, মেইনটেইন হয় কিভাবে, ওর সাথে ওর কি হয়, ওর যখন এটা চলতে থাকে তখন ওর কি চলতে থাকে, এগুলো আমরা ক্লিয়ার থাকি না। তাহলে দেখো তোমরা যদি এই ছকটুকু এতটুকু যদি জাস্ট তোমরা একটু মাথায়ও লিখে রাখতে পারো, বা মানে তোমরা মাথায় ঢুকায় রাখো যে এটা আমি পড়েছি, তাহলেই দেখবা তোমরা এখন ক্লিয়ার হয়ে যাবা এটা কি, এটার সময় এটা হচ্ছে, এটার সময় এটা হচ্ছে, বুঝতে পারছো? এবং এইভাবে কিন্তু চলতে থাকে, এই যে 0.8 সেকেন্ড পর্যন্ত এটা হলো, এরপর আবার আবার চলতে থাকবে, রিপিট। এভাবে করে কয়টা হয়, কয়টা হার্টবিট হয় তোমার প্রতি মিনিটে, গড়ে 75টা, মানে 70 থেকে 80টা আমরা বলে থাকি, গড়ে 75টা হয়। ক্লিয়ার? বুঝতে পেরেছো সবাই? এখন যদি কারো আরো সমস্যা থাকে তাহলেও বলে থাকতে পারো, ঠিক আছে, তাহলেও বলে থাকতে পারো। ওকে, ক্লিয়ার, ফাইন, ওকে, থ্যাংক ইউ, সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা কিন্তু এই জিনিসটা জানলাম। এখন চলো একটু লাস্ট টপিক, আর তার আগে কিন্তু আমি তোমাদেরকে একটা জিনিস বলে নেই, ঠিক আছে? এই জিনিসটা তোমাদের অনেকটাই কমপ্লিকেটেড লাগবে, কিন্তু আসলে তোমরা কিন্তু শুরুতে তো একটু জানতে পারছো, বারবার যখন আরো পড়বা এই সেম জিনিসগুলো যখন আরো নিজে একটু ঘাটাবা যে হ্যাঁ এটাই হচ্ছে, তখন তোমাদের কাছে জিনিসটা একদম ক্লিয়ার লাগবে। এর আগ পর্যন্ত তো তোমার মনে হবে এটা কি পড়লাম, কিন্তু নিজে কিন্তু একটু পড়তে হবে, ঠিক আছে? আমি তোমাদেরকে ওয়েটা দেখায় দিলাম যে জিনিসটা কি হয়, এরপর নিজেরা যখন আরেকবার একটু বইটা পড়বা, আরেকবার যখন দেখবা, তখন দেখবা জিনিসটা একদম ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, তো এরকম আরো অনেক ইন্টারেস্টিং টপিক আছে, আরো অনেক কিছু আছে, সব কিছুই আমরা শিখবো, সব কিছু জানবো, কিন্তু আমাদের ধৈর্য ধরে রাখতে হবে। আচ্ছা, এখানে আমাদের তোমরা বলো তো যে আমাদের হৃৎপিণ্ডে কয়টা কপাটিকা আছে, দেখি এটাও সবাই বলো। আর এর মাঝে আমি তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে তোমাদের জন্য এই যে টার্গেট মেডিকেলে যারা ইচ্ছুক, হ্যাঁ অবভিয়াসলি তোমাদের সবার ইচ্ছা থাকা উচিত যে আমি মেডিকেলে পড়বো, আমার এইরকম একটা সেবায় থাকা উচিত। এরপরও অনেকের অনেক রকম ইচ্ছা থাকতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু মনে রাখবা এই এই জিনিসটা, এই যে মেডিকেলের এটা কিন্তু তোমার শুধু একটা চাকরি করবা এমন না। সো তোমাকে কিন্তু ভাবতে হবে যে আমি একটা সার্ভিস, হ্যাঁ এটা এমন না যে একটা জব, তুমি একটা সার্ভিসে আসবা। সো তোমার ওই ডেডিকেশনটা থাকতে হবে, তোমার শেখার একটা আগ্রহ থাকতে হবে, ঠিক আছে? তোমার যদি শেখার আগ্রহ না থাকে, তুমি যদি চাও যে না আমি শিখবো না, আমি ঘুমাবো, আমি খেলবো, আমি এটা করব, তাহলে কিন্তু তোমার ওই রকম তুমি সার্ভিসে দিতে পারবে না, কারণ তোমার উপরে একটা পার্সনের লাইফটা ম্যাটার করে, তাই না? তোমার কাছে আসবে ইমার্জেন্সি কন্ডিশনে, তোমাকে এসে বলবে ডাক্তার বা আমাকে আমার এরকম রিলেটিভ, ওকে একটু সুস্থ করে তুলুন, ও তো এরকম এরকম করছে। তখন যদি তুমি গিয়ে বলো দেখেন আমি না এটা পারি না, আপনি যে এই সমস্যাটা নিয়ে এসেছেন আমি এটা পারি না, হবে? মানুষজন তোমাকে মানবে? বলো, মানবে? মানবে না। সো তোমাদেরকে কি রাখতে হবে, যে জানতে হবে যে তোমাকে প্রত্যেকটা টপিক তোমাকে ক্লিয়ার থাকতে হবে, সো দ্যাট তোমার সামনে যখন কেউ আসবে, সাপোজ তুমি একজন ডাক্তার, তোমার সামনে আসলো, তুমি তো তাকে বলতে পারবো না যে দেখেন আমি এটা পড়ি নাই, আমি এটা ফাঁকি দিয়ে চলে গেছি, বলবা? বলতে পারবা না, ঠিক আছে? সো এরকম করে তোমাকে ডেডিকেটেড থাকতে হবে, পড়াশোনার প্রতি ডেডিকেটেড থাকতে হবে, তাহলে তোমরা অনেক অনেক ভালো করতে পারবা। আচ্ছা, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে এই যে তোমাদের যাদের বায়োলজি নিয়ে ইচ্ছা আছে বা তোমাদের এই লাইনে ইচ্ছা আছে, অনেকেরই ইচ্ছা থাকে ভার্সিটির বায়োলজি রিলেটেড সাবজেক্টে পড়বা, তাই না? ফার্মেসি পড়বা, জেনেটিক্স নিয়ে পড়বা, কত ভালো ভালো সাবজেক্ট আছে, এগুলো নিয়ে যদি তোমরা পড়তে চাও, তখন কিন্তু তোমাকে অনেক কিছু রিসার্চ করে বের করতে হবে, তোমাকে ওই রকম খাটতে হবে। আচ্ছা, সো এরকম একটা খাটার জন্য, তোমাদের একটা পার্টিসিপেশনের জন্য আমরা কিন্তু একটা প্রজেক্ট, বা তুমি বলতে পারো যে হচ্ছে তোমাদের জন্য একটা ফেস্ট,
হ্যাঁ, মেডিফেস্টের মতো আমরা একটা আয়োজন করছি। সেটা হচ্ছে সেখানে কিন্তু তোমরা অলরেডি তোমাদের বন্দি পাঠশালার গ্রুপে এটা জানতে পারবা, সেখানে অনেক ডিটেলসে বলা থাকবে, সেখানে অনেকগুলো বিষয় থাকবে যেগুলোর তুমি হয়তো এর থেকে কিছু টপিক নিয়ে তুমি এটার ছবি আঁকবা, সুন্দর করে ছবি আঁকবা, বুঝে বুঝে লেবেল করে এটা কি বুঝেছো কিনা। এবং ওই টপিকগুলো কিন্তু তোমার এইচএসসি লেভেলের জন্য অনেক ইম্পর্টেন্ট। এমন না যে বাজে বাজে টপিক, মন মতো টপিক আমি দিয়ে দিয়েছি, টপিকগুলো আমিই দিয়েছি, কিন্তু এগুলো এমন না যে তোমার বইয়ের বাইরে, সব কিছু তোমার বইয়ে আছে এবং তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ, তোমার এইচএসসি তোমার অ্যাডমিশনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সো আমি আশা করবো তোমরা সেখানে পার্টিসিপেট করে তোমরা সেখানে বিজয়ী হবে। এখন ভাইয়া জিতলে কি পাবো? আচ্ছা দেখো, জিতলে কিন্তু তুমি এখানে 5 জনকে প্রাইজ দেওয়া হবে। যে ফার্স্ট হবে তাকে 2000 টাকা, সেকেন্ড হবে 2 জন, সেখানে আমরা দেওয়া হবে হচ্ছে গিয়ে তোমার 1000 করে, আর থার্ড হবে 2 জন, সেখানেও 500 করে তারা পাবে। তো এখানে কিন্তু একটা প্রাইজ মানি আছে, তোমার এখানে একটা তুমি প্র্যাকটিস করতে পারছো। আমরা যারা এখানে টার্গেট ডিএমসি কোর্সের আমাদের যারা টিচার প্যানেল, আমরা কিন্তু এটাকে দেখবো, ঠিক আছে? সো আমি কিন্তু তোমাদের এইগুলো জাজ করবো। সো আমি চাই যে তোমরা যেন ওইখানে অনেক ভালো ভালো ছবি এবং ওইখানে যেন তোমরা ফুল ডেডিকেশনটা দিয়ে ওইটাকে প্রেজেন্ট করো, ওইখানে পার্টিসিপেট করো। আমার জন্য এমন অবস্থা হয় যে তোমাদের এত পার্টিসিপেশন থাকুক, আমি এটা চাই যে আমার জন্য দেখতে দেখতে, চেক করতে করতে বা বিচার করতে করতে আমি যেন টায়ার্ড হয়ে যাই, এতটা পার্টিসিপেশন আমি চাই তোমাদের, ঠিক আছে? সো আমি চাবো যে এখানে অনেকজন আছো, এখানে এখন 560-র মতো আছো। সো তোমরা যদি সবাই এখানে অ্যাটলিস্ট এই 500 জনও যদি করো, আমি চাই 500 না, এটা 1000 ক্রস করবে, ঠিক আছে? তোমরা যদি করো তাহলে আমি যেন দেখতে দেখতে, এই যে এখন যেভাবে ঘামায় গেছি, ঠিক এরকম যেন ঘামায় যায় দেখতে দেখতে। আল্লাহ, এতজন পার্টিসিপেট করেছে। সো এরকম পার্টিসিপেশন আমি চাই। ওকে, আচ্ছা। আর হচ্ছে ওকে, সো অনেকেই দিচ্ছ, বলছিলা এই যে কপাটিকার ব্যাপারটা, যে 5টা কপাটিকা এগুলো বলছিলা, বাইকাস্পিড, ট্রাইকাস্পিড, সেমিলুনা। আচ্ছা, এখানে কিন্তু অনেকেরই একটা কনসেপ্ট থাকে, মানে অন্য একটা কনসেপ্ট যেটা তোমরা বই থেকে হয়তো একটু পড়েছো। হ্যাঁ, বইয়ে তো আর এত কিছু ক্লিয়ারলি বলা থাকে না আমাদের বইগুলোতে। সো আমরা আর একটু ডিটেলসে জেনে নিব। দেখো, কপাটিকার ব্যাপারটা একটু ক্লিয়ার করো। দেখো, তোমরা অনেকেই অনেক কিছু বলছো, বাইকাস্পিড, ট্রাইকাস্পিড আর সেমি লুনার কপাটিকা বলছো। আচ্ছা, সেমি লুনার কপাটিকার ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করি। এটা কিন্তু নাম না কোনো, হ্যাঁ, এই ব্যাপারটা ক্লিয়ার করি তোমাদেরকে। সো কয়টা কপাটিকা জানো? কপাটিকা হচ্ছে টোটাল 6টা। এখন হৃৎপিণ্ডে কপাটিকা কয়টা? 6টা কপাটিকা। এখন ভাই এই কপাটিকাগুলো কি কি? প্রথমত ট্রাইকাস্পিড আর বাইকাস্পিড, এটা সবাই জানো। দেখো, ট্রাইকাস্পিড এটা সবাই জানো কোথায় থাকে? ডান অলিন্দ আর ডান নিলয় এদের মাঝে থাকে এই ট্রাইকাস্পিড কপাটিকা, তাই না? আচ্ছা, দ্বিতীয়ত কি? বাইকাস্পিড। এটা কোথায় থাকে? বাইকাস্পিড অথবা মাইট্রাল কপাটিকা। এটা কোথায় থাকে? এই যে বাম অলিন্দ এবং বাম নিলয় এদের মাঝে এই কপাটিকাটা থাকে, এই জায়গাতে কপাটিকা। হ্যাঁ, মানে অলিন্দ থেকে নিলয়ে রক্ত প্রবাহ নিয়ন্ত্রণ করছে এই বাইকাস্পিড কপাটিকা। এবার ভাই, এরপরে বাইকাস্পিড, ট্রাইকাস্পিড আমরা সবাই জানি। এরপরে যে বাকি যে 4টার হিসেব, এটা আর আমরা সবাই দিতে পারি না। খেয়াল করো এখন একটু, এই যে এখানে দেখো, ডান নিলয় থেকে পালমোনারি ধমনী বের হয় না? তোমরা পড়েছো, ডান নিলয় থেকে পালমোনারি ধমনী বের হয়। এই জায়গাতে যে কপাটিকাটা থাকে, এই যে এখানে যে কপাটিকাটা থাকে, এটাকে বলা হয় পালমোনিক। দেখো, এটাকে কি বলছি আমরা? পালমোনিক কপাটিকা। মানে এই যে ডান নিলয় থেকে পালমোনারি ধমনীর উপর দিয়ে যখন উঠছে, তখন এখানে থাকে একটা কপাটিকা, এটার নাম হচ্ছে পালমোনিক কপাটিকা। তোমরা অনেকে এটাকে সেমি লুনার বলো, সেমি লুনার কপাটিকা বলছিলা, তাই না? সেমি লুনার কপাটিকা কেন বলা হয়? এটার নাম কিন্তু সেমি লুনার না। এটার জিনিসটা হচ্ছে সেমি লুনার বলা হচ্ছে কারণ সেমি লুনার কথাটার মানে বুঝো, সেমি লুনার। দেখো, সেমি মানে কি? অর্ধেক, লুনার মানে কি? চাঁদ, মানে অর্ধচন্দ্রাকৃতি, অর্ধেক একটা চাঁদের মতো এরকম দেখতে কপাটিকাটা দেখতে এরকম দেখে এটার নাম হয়ে গেছে সেমি লুনার কপাটিকা। কিন্তু আসলে এই যে পালমোনারি ধমনী দিয়ে যে কপাটিকাটা বের হয়, এটাকে আমরা বলি কি, মানে যে কপাটিকাটা এখানে থাকে সেটা হচ্ছে পালমোনিক কপাটিকা। আবার দেখো, এই যে বাম নিলয় থেকে অ্যাওর্টা বের হচ্ছে, তাই না? উপরে অ্যাওর্টা, ওটা এভাবে উপরে উঠতেছে। এই জায়গাতে যে কপাটিকাটা থাকে, এই যে বাম নিলয় থেকে উঠার টাইমে এখানে যে কপাটিকাটা থাকে, এইটাকে বলা হয়
দেখো 4 নাম্বার অ্যাওর্টিক কপাটিকা। 4 নম্বরে এটাকে কি বলি আমরা? অ্যাওর্টিক কপাটিকা। ঠিক আছে, কেন বলি অ্যাওর্টিক? কারণ এই যে অ্যাওর্টার এখানে থাকছে, এবং এই দুইটাকে, এই অ্যাওর্টিক এবং পালমোনিক, এই দুইটাকেই কিন্তু তোমরা পড়ে আসছো সেমিলুনার। তোমরা কিন্তু এটা কি পড়ছো? সেমিলুনার। কেন? ওই যে বললাম দুইটা অর্ধচন্দ্রাকৃতি, অর্ধেক একটা চাঁদের মতো, ওই যে ঈদে যেমন চাঁদটা দেখা যায় না, ওইটার মতো দেখতে। আচ্ছা, তো এরকম পালমোনিক আর অ্যাওর্টিক হচ্ছে এখানে থাকে। এবার ভাই আর দুইটা কোথায়? এবার তো ভাই ঝামেলায় পড়ে গেলাম। আপনি বলেন ট্রাইকাসপিড, বাইকাসপিড, পালমোনিক, অ্যাওর্টিক, আর কি? আচ্ছা দেখো 5 নাম্বার হচ্ছে এই যে ইউস্টেশিয়ান কপাটিকা, এই নামটা ইউস্টেশিয়ান কপাটিকা। এখন ভাই এটা কোথায় থাকে? খেয়াল করো, এটা থাকে হচ্ছে তোমার এই যে ইনফিরিয়র ভেনা কাভা, এই যে এদিক দিয়ে ইনফিরিয়র ভেনা কাভাটা প্রবেশ করে, এখানে ইনফিরিয়র ভেনা কাভা ডান অলিন্দে প্রবেশ করে না, এই ইনফিরিয়র ভেনা কাভার এই জায়গাটাতে তোমার এই ইউস্টেশিয়ান কপাটিকাটা থাকে। ইনফিরিয়র ভেনা কাভা যখন ডান অলিন্দে প্রবেশ করতে যায়, এই প্রবেশ মুখের জায়গাটাতে এই কপাটিকাটা থাকে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আরেকটা কি ভাইয়া? 6 নাম্বার কি? 6 নাম্বার হচ্ছে থিভেশিয়ান। দেখো থিভেশিয়ান কপাটিকা। থিভেশিয়ান কপাটিকা কোথায় থাকে? এই যে দেখো করোনারি সাইনাস, তোমরা শুরুতে পড়েছিলা, করোনারি সাইনাস পড়েছিলা কিনা? এই যে করোনারি সাইনাসটা এখান দিয়ে ঢুকে যায়, যে একদম শুরুতে তোমরা বলছিলা, এই করোনারি সাইনাসের এই জায়গাটাতে, এই যে দেখো করোনারি সাইনাস যেখান থেকে প্রবেশ করে ওই জায়গাটাতে তোমার এই কপাটিকাটা থাকে। এইটাকে বলা হয় থিভেশিয়ান। থিভেশিয়ান তোমাদের বইয়েও আছে, আপডেটেড বইয়ে এটা পাবা। থিভেশিয়ান কপাটিকা কোথায় থাকে? এই যে করোনারি সাইনাসের এই জায়গাটাতে থাকে। ঠিক আছে, তাহলে 6টা কপাটিকা কোথায় কোথায় থাকে বুঝতে পারছো সবাই? বলো আমাকে। এটা করোনারি কপাটিকা ইজি করার জন্য বলা হয়, কিন্তু মেইন নাম কিন্তু থিভেশিয়ান। ওকে, এটা মনে রাখতে হবে। থিভেশিয়ান কপাটিকা করোনারি মানে করোনারি সাইনাসের এই মুখে থাকে। করোনারি সাইনাসটা ডান অলিন্দে ঢুকার সময় এই প্রবেশ মুখে এটা থাকে। আর ইউস্টেশিয়ান কপাটিকা থাকে ইনফেরিয়র ভেনা কাভা, এটা যখন ডান অলিন্দে প্রবেশ করতে যায় এই জায়গাটাতে থাকে। বুঝতে পারছো? তাহলে এই যে 6টা কপাটিকার হিসেব। এখন একটু পরে আমি তোমাদেরকে একটা কোয়েশ্চেন করব। আচ্ছা দেখি সবার কি, আচ্ছা তোমাদের একটা প্রশ্ন আসতে পারে কিনা তোমাদের মাথায়, বলো তো যে ভাইয়া আপনি অনেক জায়গার কপাটিকা বললেন, ভাইয়া সুপেরিয়র ভেনা কাভার কপাটিকা কোথায়? সুপেরিয়র ভেনা কাভার কপাটিকা কোথায়? ভাইয়া পালমোনারি শিরার কপাটিকা কোথায়? এই জায়গায় কোথায়? দেখি ভাইয়া দেখো আমরা কিন্তু সব জায়গার কপাটিকা আছে বলছি, তাই না? অ্যাওর্টায় আছে, পালমোনারি ধমনীতে এখান দিয়ে যাওয়ার টাইমে আছে, ইনফিরিয়র ভেনা কাভা, করোনারি সাইনাসে আছে। সুপিরিয়র ভেনা কাভায় বলছি? বলি নাই। পালমোনারি শিরাতে বলছি? বলি নাই। কেন? দেখি তোমরা এটা গেস করো, আমি তো উত্তর দিবই, তোমরা দেখি তো একটু বলো তো কেন ভাইয়া উপরের থেকে, দেখি তোমাদের মধ্যে নিশ্চয়ই এটা চিন্তা করতে পারো যে উপর থেকে এগুলোতে কেন নাই, বাকি সব কিছুতে আছে কিন্তু এদের এখানে কেন নাই? বলো তো। দেখি সবাই বলো। একজন বলছে সেখান থেকে রক্ত যাচ্ছে, আসছে না, এটা কারণ? আচ্ছা আচ্ছা, একজন অ্যান্সার দিয়েছো যে ব্লাড উপরে যেতে পারবে না। ওকে গুড। কপাটিকা নট নেই ওইখানে কেন দরকার নাই? আচ্ছা গ্র্যাভিটির কারণে। আচ্ছা যারা এখনো কোয়েশ্চেনটা বুঝো নাই, ঠিক আছে, কোয়েশ্চেনটা হচ্ছে যে তোমার এই যে পালমোনারি শিরা এবং এই যে সুপিরিয়র ভেনা কাভার এখানে কেন নাই, কেন কোনো কপাটিকা নাই? আচ্ছা দেখো এখানে না থাকার কারণটা হচ্ছে এটাই, এক দুজন অ্যান্সার দিয়েছে খুবই ভালো, সেটা হচ্ছে যে এখান দিয়ে যখন এই যে রক্তটা আসে, দেখো সুপিরিয়র ভেনা কাভা,
উপর দিয়ে রক্ত আসতেছে। তো এই রক্তটা যখন এখানে আসতেছে, রক্ত কি উল্টা দিকে যাওয়ার কোনো চান্স আছে? দেখো, কোনো জিনিস যদি উপরে যেতে হয় তাকে কিন্তু গ্র্যাভিটির এগেনস্টে, এখানে ফিজিক্স এসে গেছে, তাকে কিন্তু গ্র্যাভিটির এগেনস্টে যাওয়া লাগবে, গ্র্যাভিটির বিপরীতে যাওয়া লাগবে। সো এই রক্তটা কি নিজে থেকে উপরের দিকে এভাবে যেতে পারবে? যেতে পারবে না। রক্ত যেতে পারবে গ্র্যাভিটির বিপরীতে এইভাবে যেতে পারবে উপরের দিকে নিজে নিজে? পারবে না। এই কারণে এখানে কোনো কপাটিকার দরকার নেই, কারণ উপরের থেকে আসতেছে। সো উল্টা দিকে, উপরের দিকে উল্টা দিকে যাওয়ার কোনো চান্স নাই। কিন্তু এই যে ইনফিরিয়র ভেনা কাভা, এরপরে হচ্ছে কর্নারি সাইনাস, পালমোনারি ধমনী, অ্যাওর্টা, এরা সবাই তুমি খেয়াল করো ওরা কিন্তু নিচে দিয়ে উঠতেছে। এই যে দেখো, নিচে থেকে উপরে উঠতেছে। অ্যাওর্টা নিলয় থেকে, বাম নিলয় থেকে উপরে উঠতেছে। ইনফিরিয়র ভেনা কাভা নিচে থেকে ডান অলিন্দে প্রবেশ করতেছে। এই সবগুলা জিনিস হচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে এই যে জিনিসগুলো এখানে ঢুকতেছে, এই যে ডান অলিন্দে এখান থেকে উপরে, নিচ থেকে উপরে উঠতেছে, এখানে কপাটিকা দরকার। কেন? কারণ এখান থেকে এটা উপর দিকে নিচে ব্যাক করে ফেলতে পারে। কারণ গ্র্যাভিটি কি, তুমি যদি উপরে একটা কিছু রেখে দাও এটা নিচে চলে আসবে না? আসবে কি না? এটা কিন্তু নিচে চলে আসবে। উপরে একটা কিছু রেখে দিচ্ছ, এটা নিচে চলে আসবে, কিন্তু মানে উপরের দিকে যেতে পারবে। আমি যদি আমার এই পেনটাকে খেয়াল করো, এই পেনটাকে যদি এখানে রেখে দিই, ছেড়ে দিলে নিচে চলে যাবে, উপরে যাবে কখনো? যাবে না। সো এই কারণে এই জায়গাগুলোতে কপাটিকা, কারণ ওরা নিচ থেকে যাচ্ছে। সো যদি এখানে কপাটিকা না থাকে, এই যে এই জায়গাগুলোতে যদি কপাটিকা না থাকে, তাহলে রক্তটা উপরে উঠবে কিন্তু আবার নিচে চলে আসবে। সো কপাটিকাটা এই কারণেই দেয়, রক্তটা একবার উপরে উঠে গেলে ও যেন আর পিছনে আসতে না পারে। বুঝতে পারছো? বলো। হ্যাঁ, তাহলে এটাই কিন্তু আমাদের কপাটিকার হিসেব, বুঝছো? এবং এটাও আমরা জানলাম যে এই যে পালমোনারি শিরাও উপর থেকে ঢুকে, উপর দিক দিয়ে ঢুকতেছে, এ কারণে উল্টা দিকে আর যাওয়া লাগবে না। সো এখানে কোনো কপাটিকার দরকার নেই, কারণ গ্র্যাভিটির বিপরীতে সে কখনো যাবে না। কিন্তু যেগুলো নিচ থেকে উঠতেছে তাদের দরকার, কারণ নিচ থেকে একবার রক্ত উঠার পরে ও কিন্তু আবার পিছনে চলে আসার চান্স থাকে গ্র্যাভিটির কারণে, নিচের দিকে চলে আসে। এই কারণে ওই জায়গাগুলোয় কপাটিকা আছে, সো দ্যাট পিছনে না আসে। বুঝতে পারছো? বলো, সবাই ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখো আমরা কিন্তু অনেক কিছু শিখলাম। আমরা হৃৎপিণ্ডের বেসিক স্ট্রাকচারটা জানলাম। আমরা হচ্ছে হৃৎপিণ্ডের এই যে তোমার গঠনটা, ঠিক আছে, কার্ডিয়াক চক্রটা কি হয়, একসাথে কি কি হয় এটা শিখলাম। এবং এরপরে আমরা জানলাম যে কপাটিকার কপাটিকাগুলো কি কি, সেগুলোও কিন্তু আমরা জানলাম। হ্যাঁ, আমি তোমাদের কমেন্ট পড়ছি, তোমরা অনেকেই বলছো যে ক্লিয়ার, ওকে, ঠিক আছে। আচ্ছা, সো বলো তোমাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা, তোমাদের আর কোনো কোয়েশ্চেন আছে কিনা? আমি আর তোমাদের রাতে ওয়েট করাবো না, অনেক কিছু আজকে বলেছি, আরো হয়তো সামনে আরো বলবো। সো দেখো, এই যে টার্গেট, আমরা যে কোর্সটা আসছে মেডিকেল অ্যাডমিশনের জন্য, সেখানে কিন্তু তোমাদের এরকম, আমরা কিন্তু শুধু জাস্ট তোমাদের বলবো যে মুখস্থ করো, এটা করো, ওটা করো। হ্যাঁ, অনেক জায়গায় তোমাকে এরকমও বলতে পারে যে তুমি হয়তো অনেক জায়গায় শুনেও থাকতে পারো যে মুখস্থ করে চালায় দাও। হ্যাঁ, অনেক জায়গায় টিচাররাও বলে যে মুখস্থ করো, বায়োলজি এটা পড়ছো, মুখস্থ করে ফেলো, তোমাদেরকে এটা বলতে পারে। কিন্তু আমরা কিন্তু এখানে প্রত্যেকটা জিনিস, এই যে আজকে যেমন আমরা অনেক ডিটেলসে ডিসকাস করলাম না, হয়তো এখানে তোমাদের শুরুতে নেট প্রবলেম, আমারও হতে পারে, তোমাদেরও কারো হয়তো হয়ে যেতে পারে নেটের ব্যাপার। তো বাংলাদেশ তো জানোই, নেটের দিক থেকে বাংলাদেশ কিন্তু অনেক পিছনে, নেট স্পিডের দিক থেকে। এই কারণে হচ্ছে বাংলাদেশের তথ্য প্রযুক্তি আরও ডেভেলপ করতে টাইম লাগবে। সো যাই হোক, আমাদের যা আছে তা নিয়ে আমাদের মানতে হবে। তো ওই সময় কিন্তু আমরা অনেক কিছু বলেছি, অনেক কিছু শিখতে পেরেছি। কিন্তু এরকম যখন এগুলো আমাদের যখন আরও রেকর্ডেড ক্লাস থাকবে, তখন কিন্তু তোমাদের এরকম নেটের ইন্টারাপশন হবে না, বা ভাইয়ারও যদি এরকম এখন প্রবলেম হয়ে থাকে এটাও হবে না, তোমাদেরও হয়তো হবে না। তো এরকম কিছু করে কিন্তু আমরা প্রত্যেকটা জিনিস ডিটেলসে বলে দেন আমরা পড়াশোনা করব। বুঝতে পারছো? আমরা কিন্তু এটা বলবো না যে তুমি এটা মুখস্থ করে ফেলো, আচ্ছা ওইটা আছে বোটানির, এটা কি আর পড়বা, মুখস্থ চালাই দাও। মুখস্থ করা যাবে না, ঠিক আছে? আমরা ভার্সিটি বলি, মেডিকেল বলি, আমাদের মুখস্থ করা যাবে না, আমাদের আগে বুঝতে হবে, তারপরে মুখস্থ করতে হবে, বুঝছো? কিন্তু যারা আগে বলবে যে খালি মুখস্থ করো, খালি মুখস্থ করো, মানে বিশ্বাস করো তোমার এটা দিয়ে কোনো কাজ হবে না, তারা তোমাকে একটা ভুল লাইনের দিকে ঠেলে দিতে পারে।
সো আমাদের প্রত্যেকটা জিনিস বুঝে, কেমিস্ট্রি বলো, ফিজিক্স বলো, আমাকে বুঝে যদি মুখস্থ করি তখন আমাদের জিনিসটা ইজি হবে। সো আমি চাবো যে এই যে আজকে যারা অনেকে এখানে ক্লাস করছো, ঠিক আছে, আজকে যারা এখানে অনেকে ক্লাস করছো, তোমরা যেন এই মেডিকেলের যে যাদের মধ্যে স্বপ্নটা আছে, যারা চাও বা যারা ভার্সিটিতে ভালো কিছু করতে চাও, মেডিকেলে গিয়ে তুমি একদিন ডাক্তার হবা, দেশ সেরা ডাক্তার হবা, এরকম স্বপ্ন যাদের আছে, আমি বলবো যে তোমাদের জন্য এখনই সুযোগ। তোমরা যদি এখন থেকে রেডি হও, স্পেশালি HSC 21 ব্যাচ, তোমরা যদি এখন থেকে রেডি হয়ে যাও তাহলে কিন্তু তোমাদের অনেকটা কাজ অনেকটা এগিয়ে থাকবা। কারণ দেখো আস্তে আস্তে আজকে দীপুমণি বলছিল, কিন্তু ডাক্তার দীপুমণি তিনি কিন্তু বলছিলেন যে খুলে দিতে পারে সামনে, হয়তো অক্টোবরের দিকে এরকম খুলে কিছু একটা করতে পারে যদি সংক্রমণ ইয়েটা কমে যায়। এবং তুমি এরপরে দেখবা যারা 21 ব্যাচ আছো তাদের দেখবা যে তোমাদের ডিসেম্বরে HSC, তখন দেখবা ডিসেম্বরের পরে যদি একটু সিচুয়েশন ভালো থাকে মেডিকেল অ্যাডমিশন হয়ে যাবে। কারণ 2020 ব্যাচের মেডিকেল অ্যাডমিশন কিন্তু এপ্রিলেই হয়ে গিয়েছে। তো তোমাদেরটাও দেখা গেল ওরা বলে দিল যে ফেব্রুয়ারির দিকে নিয়ে নিব বা মার্চে নিয়ে নিব। কি করবা তখন? কিছু করার থাকবে? তোমাদের কিন্তু আগে থেকে প্রিপেয়ার হতে হবে। তখন তোমরা আয় হায় করবো, আল্লাহ আমি 3 মাসে কিভাবে শেষ করবো, এত কিছু পারবো আমি? সো এই জিনিসটা যেন আগে থেকে না হয়, এই কারণে তোমাদের আরও অ্যাডভান্স HSC আসারও আরও 3-4 মাস আগে থেকে আমরা কিন্তু তোমাদেরকে এই কোর্সে রাখছি এবং এই কোর্সের এরকম একটা সুযোগ দিচ্ছি যেখানে তোমরা আসলে নিজেদেরকে যাচাই করতে পারবা, তোমরা শিখতে পারবা, তোমরা আগে থেকে রেডি হইতে পারবা। জিনিসটা হচ্ছে যে আমরা একটা কথা বলি, when you take 100%, ওকে, মানে তুমি যখন তোমার যুদ্ধের জন্য 100% প্রস্তুতি নিতে পারবা, তোমার জেতার চান্স কিন্তু 99%। তুমি যখন 100% প্রস্তুতি নিবা, কিন্তু তুমি চিন্তা করো আমি 50% 60% নিয়ে চলে যাব, বি শিওর দেখা যাবে ওই যুদ্ধে তুমি আল্লাহ না করুক পরাজিত হতে পারো। ঠিক আছে? কারণ যে তোমার থেকে বেশি পরিশ্রম করেছে, তোমার থেকে আগে ও নিজেকে প্রস্তুত করছিল, তুমি তার সাথে পারবা? তুমিই বলো। মনে করো তোমাদের মধ্যে এখানে X আর Y আছো। X মনে করো ও হচ্ছে 7 মাস ধরে পড়ছে, আর Y সে চিন্তা করলো আমি আচ্ছা ঠিক আছে HSC পরে পড়বো, 2-2.5 মাস পরে চলে যাব। তাহলে কে জিতবে? তোমাদের কি মনে হয় কার জিতা উচিত? Y এর জেতা উচিত? এটা X যে এত কষ্ট করলো, 7 মাস এত পড়লো, এত পরিশ্রম করলো, তার জেতা উচিত না? আল্লাহ তাআলাও তার সাথে থাকবে। ঠিক আছে? আল্লাহ তাআলাও তার সাথে থাকবে। পরিশ্রমীদের সাথে সবসময় আল্লাহ তাআলা থাকে। সো তুমি যখন এই পরিশ্রমগুলো করবা, এখন থেকে যদি তোমরা রেডি হও, তো তখন তোমাদের কিন্তু জিনিসগুলো অনেক ইজি হবে। ঠিক আছে? সো আমি চাই যে আমি একটা হিউজ নাম্বারকে আমি যেন মোটিভেট করতে পারি, ইন্সপায়ার করতে পারি, ওদেরকে যেন গাইড দিতে পারি যে এটা তোমরা এখানে তোমাদের এই মেডিকেলের জন্য আসো, এটা যেন এটা আমার জন্য কিন্তু একটা পাওয়া, একটা অ্যাচিভমেন্ট। আমি যতজনকে মেডিকেলে এনে আমি ডাক্তার বানায় যেতে পারবো, এটা কিন্তু আমার জন্য একটা অ্যাচিভমেন্ট। আমি একদিন বলতে পারবো যে আমার ক্লাস করে বা আমার লাইভ ক্লাস থেকে এই যে এখন বসে বসে 450-র মতো আছে, এই 450-র মধ্যে আমি এর মধ্যে যারা ক্লাস করেছিল তাদের মধ্যে কয়েকজন এখন ডাক্তার হয়েছে। তখন কিন্তু এইটা আমার জন্য একটা বড় অ্যাচিভমেন্ট হিসেবে কাজ করবে। সো আমি চাই যে আমার অ্যাচিভমেন্টের অ্যামাউন্টটা যেন অনেক বড় হয়। আমি তো অনেক ছোটোখাটো মানুষ, আমার থেকে যেন অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হয়, যেটা মনে করো আমার ধারণ ক্ষমতারও বাইরে। এটাই আমি চাই যে তোমরা সবাই মেডিকেলের জন্য যারা ডেডিকেটেড, তোমরা ভালো করে পড়ো, এবং যার যেখানে ইচ্ছা, আমার কথা হচ্ছে মেডিকেল তো আছেই, যার যেখানে ইচ্ছা সে সেটার জন্য বেস্ট প্রিপারেশন নাও। কারো যদি ইঞ্জিনিয়ারিং থাকে কোনো সমস্যা নাই, তোমরা বায়োলজি ভালো করে পড়ে HSC ভালো করে দাও, কিন্তু তোমার যে টার্গেটটা সেটাতে যেন তুমি ভালো হও, তুমি যেন ওইটা থেকে দূরে না যাও। হ্যাঁ, এবং এটার জন্যই কিন্তু তোমার দরকার কি? এটার জন্য তোমার দরকার হচ্ছে সঠিক গাইডলাইন। সো এমন জায়গায় সবসময় থাকবা যেখানে তুমি ভালো গাইডলাইন পাবা, ভালো সিনিয়র পাবা, যারা তোমাকে সবসময় মোটিভেট করবে। হ্যাঁ, অনেকেই আমাকে বলতো, বুঝছো, আমি যখন মেডিকেলে ছিলাম, আমি একটু কথা বলি, আর হয়তো 2-3 মিনিট থাকবো তোমাদের এখানে, একটু কথা বলি। সেটা হচ্ছে আমি যখন মেডিকেলের প্রিপারেশন নিয়েছিলাম, আমাকে অনেকে বলছিল, বুঝছো, যে মেডিকেলে কি হবে, মানে মেডিকেলে গিয়ে তো অনেক পড়া, লাইফ নাই, লাইফলেস, জীবনটাকে উপভোগই করতে পারবা না, তোমার লাইফ নাই হয়ে যাবে, এটা ওটা অনেক কিছু বলছিল, যে তুমি কি করবা, জীবনটা নাই হয়ে যাবে, দরকার নাই, যাও না, অন্য কোথাও যাও। দেখবা তোমাদেরকেও অনেকে এটা বলতে পারে। হ্যাঁ, অনেকে বলতে পারে। সো আমি বলবো যে এটা ব্যাপারটা একদমই এমন না। তুমি যদি নিজের পড়ার প্রতি ডিটারমাইন থাকো, তুমি অন্য সব কিছু করতে পারবা, কোনো সমস্যা না। এমন না যে তোমার লাইফ শেষ হয়ে যাবে, তুমি আজীবন তোমার
মানে তোমার লাইফ শেষ, তুমি মারা যাবা। অনেকে কিন্তু এভাবেই প্রেজেন্ট করে আমাদের সামনে যে তুমি মেডিকেলে গেলে তোমার লাইফ শেষ। তো এটা কিন্তু একদমই না, তুমি সব কিছুই করতে পারবা তোমার ইচ্ছার উপরে, ইচ্ছা শক্তি যদি থাকে তুমি সব পারবা, ঠিক আছে? সো আমি চাবো যে তোমরা আগামীতে ভালো করো এবং নিজের ইচ্ছায় মেডিকেলের জন্য প্রিপেয়ার্ড হও, ঠিক আছে? নিজের ইচ্ছা বা যে কোনো জায়গায় যাও, নিজের ইচ্ছায় যাও। যদি তোমার প্যারেন্টস ফোর্স করে, অনেকে বলতে পারে অনেকের প্যারেন্টস চাচ্ছে মেডিকেল হতে, নিজে চাচ্ছ না, তো আমি বলবো যে তুমি তোমার প্যারেন্টসকে বুঝাও যে না আমি ওটা চাচ্ছি, আমি ভার্সিটি চাচ্ছি বা আমি ইঞ্জিনিয়ারিং চাচ্ছি, আমি এখানে যাব না। আবার অনেকে থাকতে পারে প্যারেন্টস বললো যে ইঞ্জিনিয়ারিংয়ে যাও কিন্তু তুমি চাচ্ছ মেডিকেলে। সো তোমার যেটা ইচ্ছা, আমি বলবো লিসেন টু ইউর হার্ট, ওকে? তোমার হার্ট কি বলে, তোমার যদি মনে হয় যে আমি এখানে যাব, আমি এখানে ভালো করে পড়বো, এখানে চান্স পাবো, এটার জন্য যাও, ঠিক আছে? আশেপাশের মানুষ কি বললো কিছু ম্যাটার করে না। আমি যদি আজকে আশেপাশের মানুষের কথা শুনতাম তাহলে হয়তো আজকে আমি হৃদয় তোমাদের সামনে দাঁড়ায় থাকতাম না এবং আমার নামের পাশে ডিএমসি 137 এসব কিছুই থাকতো না, বুঝছো? সো ইউ হ্যাভ টু লিসেন টু ইউর হার্ট, ওকে? সো সবাই আশা করি বুঝতে পারছো। টপিক ছাড়াও আরও অনেক কিছু তো বললাম যে আসলে আমাদের কি কি করা উচিত অ্যাডমিশনের জন্য, যে তোমরা বেশি বেশি পড়তে হবে, ভালো গাইডলাইন পেতে হবে, ভালো একটা প্ল্যাটফর্মে কানেক্টেড থাকতে হবে এবং এক্সাম দিতে হবে, জাজ করার জন্য নিজেকে বিচার করবা যে আমরা কী কী করতে পারি। এই সব কিছু মিলায় যখন তুমি করতে পারবা তখন তোমার জন্য বেস্ট হবে, ঠিক আছে? এবং তোমার অ্যাডমিশনের যুদ্ধটা অনেক অনেক ভালো হবে, ওকে? সো আমি চাই যে তোমরা আমার মুখ উজ্জ্বল করো যে ভাইয়ার কাছে পড়ে আমরা পেয়েছি, ভাইয়ার কাছে তোমরা চেষ্টা করো, আমি চেষ্টা করবো, আমি আমার বেস্টটা দিব, তো তোমরা চেষ্টা করো। এভাবে করে আশা করি মেডিকেলের ময়দানে তোমাদের সবার সাথে আমার দেখা হবে, ঠিক আছে? সো এই দিয়ে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করবা, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।